আমরা চলে যাচ্ছি ঘটনায়। প্রথমে শুরু করছি আপনার ভাইকে দিয়ে। আপনার ভাই, আপনার ঘটনা শুনি আমরা। ঘটনাটি যিনি শেয়ার করেছেন উনি সরকারি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সঙ্গত কারণে তার নাম বলছি না। তো আমাদের রাজবাড়ী যে জেলাটি, এই জেলাটির মানে সদর থেকে যদি কয়েক কিলোমিটার উত্তরে যাওয়া যায়, সেখানে আমাদের পদ্মা নদী পড়ে এখন। আচ্ছা। তো ওই পদ্মা নদীর ওখানে যে বাজারটি, মানে যে জায়গাটি, ওটা স্থানীয়ভাবে সেটা গোদার বাজার নামে পরিচিত। তো যারা রাজবাড়িতে যারা আছেন বা কখনো গিয়েছেন ওই অঞ্চলে, তারা হয়তো বা অনেক আগে গিয়ে থাকলে সেখানে ওই অঞ্চলে বড় একটা চর আগে ছিল, এখন সেটি নেই। 2005 সাল থেকে ওই চরটি এখন আর নেই। তো ওই চরটা দীর্ঘদিন ছিল, ওই চরেই একটি মানে ঘটে যাওয়া ঘটনা। আমাকে যিনি বলেছেন ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া, এবং ওনার দাদার মাধ্যমে এই ঘটনাটা সূত্র। ওনার দাদা ছিলেন বেসিক্যালি কবর খোঁড়ে, মানে এই পেশায় উনি ছিলেন আর কি, ওনার দাদা। আচ্ছা, কবর নিয়ে অনেকগুলো ঘটনা আছে আসলে। তো কবর খোঁড়েন আর কি, মানে গোর খোদক বলতে আমরা স্থানীয়ভাবে যেটা বলি আর কি, উনি গোর খোদক ছিলেন। তো উনি স্বাভাবিকভাবে উনি একটা অভ্যাস ছিল যে উনি কোনো কবর টবর খোঁড়ার পর, সেটা দাফন হয়ে যাওয়ার পর, উনি ওই যেহেতু ওখানকার স্থানীয় কবরস্থানটা, ওই অঞ্চলের ওই চরের স্থানীয় কবরস্থানটা নদীর পাশে ছিল, তো উনি ওই কবর দেয়া হয়ে যাওয়ার পর, সব কাজ শেষ করার পর উনি গোসল করে তখন বাসায় যেতেন। এটা ওনার মানে সবসময় একটা অভ্যাস ছিল আর কি। তো একদিন কোনো একটা লাশ রাতের বেলা আসে, সেটাকে সম্পূর্ণ কবর খুঁড়ে সেটাকে আবার মানে দাফন কফন করতে করতে অনেক রাত হয়ে যায়। তো ওনার স্বাভাবিক অভ্যাস অনুযায়ী উনি পাশেই যে নদীটা ছিল, পদ্মা নদী, ওখানে উনি গোসল করতে নামেন। আর তখন ছিল বর্ষাকাল আর কি। তো উনি গোসল করে যখন উঠে আসবেন, হঠাৎ করে উনার পায়ের কাছে অনুভূত হয় যে কিছু একটা পায়ের কাছে ঠেকছে আর কি। তো উনি একটু ডুব দিয়ে জিনিসটা তোলার চেষ্টা করেন। তো তুলে দেখলেন যে একটা মানুষের হাত ওনার হাতে উঠে এসেছে, এবং হাতটা দিয়ে যখন টান দিলেন তখন একটা পুরো বডি চলে এসছে আর কি। তখন উনি ওই সাহস করে পুরো বডিটা উপরে তুললেন। তোলার পরে ওই কবরস্থান তো পাশেই ছিল, যেহেতু একদম পাশাপাশি আর কি, ওই ঘাটের কাছে কবরস্থানটা। তো ওখানে আনার পরে উনি আবার পাশে গিয়ে কিছু লোকজনের বাড়ি যারা ছিল স্থানীয়, তো কয়েকজনকে ডেকে নিয়ে আসলেন যে এরকম একটা লাশ পেয়েছি, তোমরা একটু আসো। তো সবাই এসে দেখলেন যে মোটামুটি তারা আন্দাজ করলেন যে লাশটি হয়তো বা 2 দিনের পুরানো লাশ এরকম হবে আর কি। প্রিয় লিসেনার, নতুন একটি এপিসোডে আপনাদের জানাই স্বাগত। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনারা শুধু বাছাইকৃত ভয়ানক কিছু ঘটনা শুনতে পাবেন। আপনারা যারা বাছাইকৃত ভয়ানক ঘটনা শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং উপভোগ করুন নতুন নতুন বাছাইকৃত সব ভয়ানক ঘটনা। তাহলে চলুন এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে প্রত্যেকটি ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। তো কাকতালীয়ভাবে ওই সময় ওই গ্রামে রাজবাড়ী সদর যে থানাটা ছিল, ওখান থেকে কিছু পুলিশের একটা টহল টিম এসেছিল, মানে কোনো একটা বিষয়, কোনো চোর বা আসামি ধরার জন্য আর কি। তো ওনাদের কাছে যখন খবর যায় একটা লাশ উদ্ধার হয়েছে, স্বাভাবিক আইন অনুযায়ী এই ধরনের কোনো লাশ যদি পাওয়া যায় সেটাকে পোস্টমর্টেম করতে হয়, বেশ কিছু আইনানুগ প্রক্রিয়া রয়েছে, তারপরে সেটাকে দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। তো পুলিশরা দেখলেন যে এত রাত, এবং ওনাদের কাছে ওই সময় ওনারা তো অপ্রস্তুত ছিলেন যে এরকম একটা কিছু পাওয়া যাবে, লাশটা আবার নিয়ে যেতে হবে। তখন ওনারা স্থানীয় কয়েকজনকে বলেন, আপনারা একটা বাঁশের মাথা টাথা এই ধরনের কিছু তৈরি করেন, লাশটা আমরা নিয়ে যাই, নিয়ে পোস্টমর্টেম করার পর তখন দেখা যাবে এটাকে কি করা যায়। তখন ওনারা জিজ্ঞেস করলেন লাশটা পেয়েছে কে। এখন দেখা গেল যে গোর খোদক আর কি, উনি পেয়েছেন। তখন বলে, তাহলে আপনি আমাদের সাথে একটু চলেন, একটু সহযোগিতা করেন। তখন উনিও লাশের সাথে গেলেন। লাশের সাথে যাওয়ার পর ওখানে রাজবাড়ী সদর যেতে, তখন তো যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না, যদিও খুব কাছাকাছি। মোটামুটি ওই ডোম যে আসবে লাশ কাটা ঘরে, সকাল হয়ে গেছে আর কি। সকাল হয়ে যাওয়ার পরে এখন ডোম এসে বলছে যে তার কোনো সহযোগী আসে নাই, তো এখন সহযোগী ছাড়া তার কাজ করতে একটু অসুবিধা হবে। তখন পুলিশরা যারা ছিলেন তখন বললেন যে ভাই, আপনি তো খুব সাহসী লোক, ওই যিনি গোরখোদক আর কি, তা আপনি ওনাকে একটু সাহায্য সহযোগিতা করেন, আর ডাক্তার তো থাকবেনই ওখানে উপস্থিত। তো ভালো কথা। যখন ওই দিনের বেলায় আর কি লাশ কাটা ঘরে লাশ নিয়ে গেল, তখন লাশ কাটা হচ্ছে, ডাক্তার উপস্থিত ছিল, ডোম যিনি, উনি লাশ কাটছিলেন। হঠাৎ করে ওই যে ব্যক্তি যিনি গোর খোদক আর কি, উনি লক্ষ্য করলেন লাশের এক হাত মানে শেক করছে, মানে নড়ছে। তো উনি চমকে উঠলেন। চমকে উঠে পাশে ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেব দেখেন এই লাশের হাতটা নড়ছে কেন।
তখন ডাক্তার বললেন কই না তো, লাশের হাত তো নড়ছে না, আমি তো তাকিয়ে আছি, কখনো নড়াটা তো দেখলাম না। ডোমও একই কথা বললেন। তখন উনি বলছেন হয়তো ওনার চোখে মানে ভুল দেখেছে আর কি, এরকম হতেই পারে। তো উনি কয়েকবার এটা দেখেছেন যে হাতের এক হাত একটু নড়ছে, উনি বারবারই বলেছেন। শেষ পর্যন্ত ডাক্তার বিরক্ত ওনাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন যে আপনি কখনো এই স্থানে আসেননি, আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে, আপনি চুপ থাকেন। তো যাই হোক, যখন লাশ কাটা শেষ হয়ে গেল, কাটার পরে একটা খেজুরের পাতার একটা পাটি দিয়ে লাশটাকে মোড়ানো হয়, বেঁধে ফেলা হয়, এবং তারপরে বলে দেওয়া হয় যে আসলে এই লাশটা এই মুহূর্তে সংরক্ষণ করার কোনো উপায় নাই, যেহেতু আরো 2 দিন আগে লাশটা পাওয়া গেছে, সুতরাং এটা দ্রুত দাফন করে ফেলতে হবে, যেহেতু কোনো পরিচয় পাওয়া যায় নাই। আপনি যেহেতু এটা পেয়েছেন, আপনি আপনার তত্ত্বাবধানে লাশটা দাফন করার ব্যবস্থা করেন। তো উনি ওই লাশটা নিয়ে ওনার ওই গ্রামে চলে যান। আবার গ্রামে গিয়ে ওনার যে কবরস্থানের উনি দায়িত্বে ছিলেন, সেইখানে উনি জানাজা করে সবকিছু মানে প্রক্রিয়া শেষ করে, ধর্মীয় নিয়ম কানুন যা আছে সেগুলো করে লাশটাকে দাফন করেন। তো দাফন যখন ওই, এখানে আসলে একটা বলে রাখা ভালো, যখন ওই জানাজাটা হচ্ছে, মানে কবরস্থানে যখন জানাজাটা হবে, তখন হঠাৎ করে ওনারা লক্ষ্য করলেন যে পাশেই তো নদী, পদ্মা নদী, বেশ কয়েকটা নৌকায় মানে একই ধরনের ড্রেস পরা কিছু লোক, বড় বড় দাড়ি, মানে সাদা দাড়ি, সফেদ দাড়ি, এরকম খুব নুরানি চেহারা, এরকম 20-30 জন লোক আসলো কয়েকটা নৌকায়। আসার পরে ওনারা কারোর সাথে কোনো কথা বলেন নাই, ওনারা শুধুমাত্র জানাজায় শরীক হলেন। জানাজা শেষ হওয়ার পরে আবার ঠিক যেভাবে নৌকায় এসেছিলেন ওনারা ওইভাবেই নৌকায় চলে গেলেন। ওনারা কারা? ওনারা অবশ্য কথা বলার চেষ্টা করেছিলেন, সালাম দিয়েছিলেন, শুধুমাত্র ওনারা সালামের উত্তরই দিয়েছিলেন। ওনাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনারা কোত্থেকে আসছেন, ওনারা কোনো কথা বলেন নাই, ওনারা আবার ওই নৌকাতে চলে যান। তো এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে প্রথমত। এরপরে যেটা হয় সেটা হচ্ছে, প্রথম কয়েকদিন যিনি ওই যে গোরখোদক, উনি স্বাভাবিকভাবে ওনার কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। 3-4 দিন পর হঠাৎ করে রাতে উনি মানে একটা অদ্ভুত আওয়াজ শুনলেন, যে উনি যেখানে ঘুমিয়ে আছেন, মানে ওনার খাটের নিচে, মানে বেড়াল যেরকম গড় গড় আওয়াজ করলে যে ধরনের শব্দ হয়, ঠিক ওই ধরনের আওয়াজ হচ্ছে। তো উনি প্রথম দিকে মনে করছেন এটা হয়তো বেড়াল এরকম শব্দ করছে। তো উনি একটা ধমক দিলেন, এরকম বা কিছু একটা শব্দ করলেন যাতে করে ওটা চলে যায়। তো কয়েকবার শব্দ করার পরে গেল না। উনি আবার একটু আলো জ্বালিয়ে খাটের নিচে চেক করতে গিয়েছেন যে আসলে এটা কি। তো যখন খাটের নিচে উনি চেক করতে গেলেন, উনি খাটের নিচে কিছু পেলেন না। যখন পেলেন না, তখন মনে করছেন হয়তো এটা চলে গেছে। আবার যখন শুয়ে পড়লেন, তখন উনি আবার মানে শুনতে পেলেন যে শব্দটা ঘরের বাইরে থেকে এখন হচ্ছে। তখন উনি মনে করলেন হয়তো চলে গেছে, ঘরের বাইরে থেকে শব্দটা করছে। তখন উনি আর এই বিষয় নিয়ে আর মাথা ঘামান নাই, উনি ঘুমিয়ে পড়লেন। এইভাবে প্রতি রাতে একই ধরনের ঘটনা ঘটা শুরু করে। কিন্তু এই যে কি যে শব্দ করছে এটা উনি খেয়াল করেননি। একদিন মানে 3-4 দিন হওয়ার পরে একদিন খুব বিরক্ত হয়ে রাতের বেলা ওই যখন জানালার বাইরে শব্দ হচ্ছিল, উনি জানালার কপাটটা খোলেন, যে এটা কি দেখি তো একটু, মানে কুকুরও না বেড়ালো না, কিছুই তো পাই না, এটা কি আসলে জিনিসটা কি, এত শব্দ করছে প্রতিদিন। তো খুলে যা দেখলেন, তো উনি রীতিমতো মানে খুবই ভয় পায়। খুলে দেখলেন ওই যে মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি ওনারা যে অবস্থা নিয়ে এসেছিলেন লাশ কাটা ঘর থেকে, ঠিক ওই জিনিসটাই ওখানে দাঁড়িয়ে আছে, ওই খেজুরে মোড়ানো ওই লাশটা। তো উনি দেখে একদম পাটি মোড়া লাশ, পাটি মোড়ানো ওই লাশটা। আচ্ছা, উনি দেখে খুবই ভয় পান, ওখানে চিৎকার অজ্ঞান হয়ে মানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার স্ত্রী জেগে ওঠে, পরে বাড়ির অন্য সদস্যরা জেগে ওঠে। পরে যখন জ্ঞান ফেরে তখন বলে যে আমি এরকম জিনিস দেখেছি। তখন বাড়ির সদস্য বলে তুমি হয়তো ভুল দেখেছো, কারণ তুমি যেহেতু এই ধরনের কাজের সাথে ইনভলভ আছো, যেহেতু কবর টবর করো, হয়তো বা এই কারণে একটু ভয়টা পেতে পারো মনের মধ্যে, মনের অজান্তে হয়তো একটা ভুল হয়ে গেছে, ভুল দেখেছো। আসলে ভাই এই ধরনের ঘটনা ওনার সাথে প্রতিনিয়তই ঘটা শুরু করলো। উনি রাতের বেলা বাসার থেকে মানে যখন রাতের বেলা কোনো কারণে ফিরতে আসেন বাসার পথে, তখন দেখে ওই একই জিনিস দাঁড়িয়ে আছে। আচ্ছা, এইভাবে যখন বাড়ির সদস্যরা কেউ বিশ্বাস করে না, এরপরে ঘটলো অন্যরকম ঘটনা। সেটা হলো বাড়ির অন্য সদস্যদের সাথেও সেম ঘটনা ঘটা শুরু করলো। তারাও এখন ওই জিনিসটা দেখা শুরু করলো। যখন তারাও সবার সাথে শেয়ার করলো যে আমরা এরকম জিনিস দেখছি, তখন স্থানীয় লোকেরা মানে রসিকতা করে সবাই বলা শুরু করলো, ওটা হলো ভূতের বাড়ি। ওই বাড়িতে যারা আছে সবাইকে জিনে মানে সবাই জিন পজেসড আর কি, এটা ভূতের বাড়ি। আচ্ছা, মানে চারিদিকে একটা রসিকতা শুরু হয়ে গেল তাদেরকে নিয়ে। তো যখন মানে উনি এইটা ঘটনাটা সলভ করার জন্য অনেক মানে যারা হুজুরের কাছে গিয়েছেন, পীর সাহেবের কাছে গিয়েছেন, বা ওঝা যারা আছে মানে জিনের ট্রিটমেন্ট যারা করে তাদের কাছে গিয়েছেন, তারা এই বিষয়ের কোনো কুল কেনারা করতে পারেননি যে আসলে এটা কেন হচ্ছে। তো
যখন কুল করতে পারলেন না, এরকম বাড়ির সদস্যরা আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন এই ধরনের ভয়ের এই বিষয়গুলো দেখে দেখে, তখন কোনো কারণে কোনো একদিন বাড়িতে কোনো লোক ছিল না, উনি একাই ছিলেন। উনি রাত্রেবেলা যখন ঘুমিয়ে আছেন, তখন মধ্যরাতে হঠাৎ করে উনি মনে হলো যে ওনার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু উনি তো জানতেন যে পাশে কেউ নাই। তো যখন আলো জ্বালালেন তখন দেখলেন যে ওনার মানে বিছানায় ওনার পাশে ওই যেই মানে খেজুরের পাটিতে মোড়ানো যে লাশটি, ওইটি। উনিও তখনই আবার চিৎকার করে সেন্সলেস হয়ে যান। ওনার চিৎকারে যখন ওই গ্রামের আশেপাশের যারা শোনেন আর কি, তখন তারা আসেন, তখন ওনাকে সেন্সলেস অবস্থায় পান। এবং এই বিষয়টা ওনার সাথে মানে ওনার ফ্যামিলির সাথে রীতিমতো মানে প্রতিনিয়ত ঘটতে থাকে। তো যাই হোক, ওনার স্ত্রী তো ওনাকে একদিন খুব ভালো মতো ধরেন যে আসলে এটা কেন এরকম আমাদের সাথে ঘটছে। আগে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, বা ওঝা তান্ত্রিক বা এই যে পীর ফকিরের কাছ থেকে নিয়ে আসা কোনো তদবিরও কাজ হচ্ছে না কেন, কি আসলে ঘটনাটা কি তুমি বলো আমাকে, তুমি কিছু জানো কিনা, বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তুমি লুকাচ্ছ সবাইকে। তখন উনি বলেন যে হ্যাঁ, আমি একটা বিষয় লুকাচ্ছি। সেটা হচ্ছে লাশটা উনি যখন পানিতে পেয়েছিলেন, তখন লাশের সাথে একটা ব্যাগ ছিল, ছোট একটা ব্যাগ ছিল, যেটা ওনার শরীরের সাথে বাঁধা ছিল। তো ওই ব্যাগের মধ্যে মানে অনেকগুলো টাকা ছিল। আচ্ছা। এবং ওখানে ওনার ঠিকানাও ছিল। উনি টাকার লোভে ওই ঠিকানাটা উনি গোপন করেছিলেন, এবং উনি ওই টাকার 1 টাকাও খরচ করেন নাই, কিন্তু ওই টাকাটা উনি রেখে দিয়েছিলেন আর কি। তো বললেন যে এটা আমার খুব একটা অন্যায় হয়েছে, হয়তো এই কারণে আল্লাহ আমাকে এই শাস্তিটা দিচ্ছেন। তখন রাসেল ভাই উনি ওই ঠিকানা ধরে ওনাকে খোঁজ করা শুরু করেন যে এটা আসলে কার। আচ্ছা। তো তখন হতো কি, ওই আমাদের যে রাজবাড়ী যে ওই এলাকাটা, ওখান থেকে ওই পাশে নদীর ওই পাশে হচ্ছে পাবনা জেলা। তো পাবনায় ওদিকে অনেক ব্যবসা বাণিজ্য ওই সময় হতো আর কি নৌপথে। এখন অনেকটা কমে গেছে আর কি, তখন হতো আর কি নৌপথে। তো উনি অনেক খোঁজ খবর করে জানতে পারলেন এই লাশটি পুরান ঢাকার একজন ব্যবসায়ী। আচ্ছা। তো উনি ওনার পরিবারের লোকদেরকে গিয়ে এই তথ্যটা দিলেন যে আমরা এরকম একটা লাশ পেয়েছিলাম, এই ব্যাপার, এই যে ওনার সাথে টাকাগুলো ছিল। ওনারা অনেক ধনী আর কি পুরান ঢাকায়। তো ওনারা বললেন যে আসলে আমার ওনার যে ওয়াইফ ছিলেন বলে যে আমার হাজবেন্ড এরকম ব্যবসা করার জন্য এরকম যেতেন, তৎকালীন তো মোবাইল টোবাইল এগুলো ছিল না। তো এরকম দীর্ঘ সময় যেন মাসখানেকের জন্য আবার ফিরে আসতো ব্যবসা করে। এখানে তাদের পুরান ঢাকাতে ব্যবসা আছে। তো আমরা অনেকদিন যখন যোগাযোগ করতে পারছি না, তখন আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম। তখন তার পরিবারের লোকজন খুব মানে শোকে মানে ভেঙে পড়ে আর কি। রাসেল ভাই ওই ওনারা তো তার ডিটেলস ঠিকানা দিয়ে দিলেন। ওনার পরিবারের লোকজনও একাধিকবার ওই জায়গাতে কবর জিয়ারত করার জন্য এসেছিল। আচ্ছা। আমাকে সর্বশেষ বলেছেন যে 95 বা 96 সালের দিকে ওই যে ব্যক্তির কবর ওখানে হয়েছে, তার নাতি এবং নাতনিরা বিদেশ থেকে এসে কবর জিয়ারত করার জন্য এসেছিলেন। তো এখন 2004-05 সালের পর ওই চরটা এখন আর নাই। যারা রাজবাড়ির যারা আছেন তারা জানেন যে ওই চরটা এখন আর নাই, ওটা একদম নদীতে বিলীন হয়ে গেছে। ওই কবরস্থানও এখন আর কিছুই নাই ওখানে। আচ্ছা। তো তারপর থেকে অদ্যাবধি ওখানে ওই ফ্যামিলির কেউ আর আসেন নাই। আর ওনারা খোঁজ নিয়েছিলেন যে ওই ফ্যামিলির এখন সবাই বিদেশ চলে গেছেন। এখন ঢাকাতেও সেরকম কেউ কিছু থাকে না। তো মোটামুটি এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের ঘটনায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। রাসেল ভাই আবার ঘটনা শেয়ার করে নিয়ে আসলাম আপনাকে। হ্যাপি নিউ ইয়ার আপনাকে জানানো হয়নি যদিও। যে ঘটনাটা আজকে বলতে যাচ্ছি, সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে আসলে একটু চিন্তা করতে, যে ঘটনাটা কিরকম হতে পারে, মানে একটু ডিপলি চিন্তা করতে সবাইকে রিকোয়েস্ট করবো। তো যে ঘটনা বলবো সেটা বরিশালের একটি জায়গা, নামটি বলছি না। বরিশালের যে জায়গাটার ঘটনা বলবো, তার যার ঘটনা শেয়ার করবো তিনি একজন ইমাম সাহেব। ওই রিজিয়নের একটি মসজিদের, ছোট্ট মসজিদের একটা ইমাম। তার বয়স তখন 45 বছর হবে, এবং এটা আজ থেকে প্রায় 27 বছর আগের ঘটনা, 1989 সাল। হয়তো লাইফ চেঞ্জিং ঘটনা বলতে পারেন। এবং ওই ইমাম সাহেবের এলাকায় খুব নাম ছিল, ডাক ছিল, এবং কারোর সাথে 7-5-এ উনি ছিলেন না। সবসময় খুব ভদ্র একটা লাইফ লিড করতো, এবং বলে না যে বাড়ির মাঝখান দিয়ে হেঁটে যায় ইমাম সাহেবরা, উনি যেটা করতেন না। উনি সবসময় মেইন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেজন্য ওনার সুনামও সবচেয়ে বেশি ছিল। আচ্ছা। তো পাড়ায় পাড়ায় লোকজন, বিভিন্ন গ্রাম টু গ্রাম লোকজন তাকে খুব পছন্দ করত, কারণ তার ব্যবহার, কারণ তার সততা, আর উনি বিচারে ছিলেন পটু। যেই বিচারে যেদিকে পাল্লা ভারী থাকবে সেদিকেই পাল্লা, মানে ইনফ্লুয়েন্স ছিল না কারো দ্বারা। খুবই সৎ একজন মানুষ ছিলেন আর কি।
ছিলেন কেন এটার কারণও আমি সবার লাস্টে সবাইকে জানাবো। কেন বললাম ছিলেন, উনি তো থাকতে আছেন। আচ্ছা, তো যে ঘটনাটা বলি ওনার, উনি তো নর্মালি বিচার করতেন। তো একদিন একটা বিচারে তাকে যেতে হবে, তার বাড়ি থেকে প্রায় 20 মাইল দূরে। তো রাস্তাটা এরকম যে আপনাকে হেঁটে যেতে হবে অর্ধেক পথ, বাকি পথ নৌকা, এপার ওপার মিলিয়ে। তো সেদিন ওনার বাসা থেকে খুব প্রেসার আসছিল যে যেতে বারণ করছিলেন তার ওয়াইফ, কারণ তার ছেলের শরীর খুব খারাপ ছিল। আচ্ছা। এবং তার ছেলেটা ছিল 14 বছর বয়স, আজমত নাম ছিল, আজমত আলী। তো ছেলের শরীর এতটাই খারাপ ছিল যে ছেড়ে আসতেও পারছিলেন না, কিন্তু বিচারটা ছিল তার বন্ধুর ছেলের বিচার ছিল। তো পরিচিত যেহেতু তাকে যেতেই হতো। আচ্ছা। তো বাসার সবাইকে মানিয়ে, নিজেকে মানিয়ে তিনি রওনা দেন ওই জায়গার উদ্দেশ্যে বিচার করতে। তো ফজরের নামাজ পড়ে বাড়িতে মসজিদে নামাজ পড়িয়ে তিনি রওনা দেন এবং মসজিদে একজনকে দায়িত্ব দিয়ে যান নামাজ পড়ানোর জন্য বাকিরা বক্তের। আচ্ছা। তো সে একটা পর্যায়ে যখন হেঁটে নৌকা পার হয়ে ওই জায়গায় পৌঁছান, তো পৌঁছাতে দুপুর 2টা বেজে যায়। জোহরের নামাজ শেষ করে বিচার শুরু করেন এবং বিচার শেষ হতে মাগরিবের আজান দিয়ে ফেলে। তো মাঝখানে একটু বলে রাখি রাসেল ভাই, উনি যখন বিচার শুরু করেন তখন একজনকে বলেছিলেন যে আমার তো যেতে যেতে মাগরিবের পর হয়ে যাবে, তা আমাকে ওই বাড়ির অতটুক পর্যন্ত আগাই দিস। আচ্ছা। কিন্তু বিচার যখন শেষ হলো, বিচার শেষ হওয়ার পরে ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যায়নি, মানে ওইখান থেকে হয়তো সে কোনো কাজে চলে গেছে। তো আল্লাহর নাম নিয়ে সে চিন্তা করলেন যে যাকে এখন রাস্তা হাঁটা দিয়ে কিছু করার নেই, আর ওনার যে রাস্তায় উনি যাবেন সেই রাস্তায় আসারও লোক নাই কেউ যে ওনার সাথে কথা বলতে বা একা রাস্তা দিয়ে রাসেল ভাই মাগরিবের পরে অন্ধকার হয়ে গেছে অলমোস্ট। রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা কেমন না, তো অনেক দূর, নিজের বাড়ি থেকে অনেক দূর, কাছাকাছি নিজের বাড়ি হলে একটা কথা ছিল। তো রাস্তায় হাঁটছে প্রায় ঘন্টাখানেক, হাতে কোনো ঘড়িও ছিল না এবং আনফরচুনেটলি বাড়ি থেকে কোনো টর্চ লাইটও সে আনতে পারেন নাই। তো যতটুকু আলো, গ্রামের মানুষ তো গ্রামের আলোর পথে অন্ধকারেই অনেকে হাঁটে, অনেকে অন্ধকারেই অনেককে চেনে। তো হাঁটতে হাঁটতে প্রায় ঘন্টাখানেক হাঁটার পর তিনি শুনতে লাগলেন আশেপাশ থেকে এশার আজান পড়ছে। তো এশার আজান পড়ছে যে এখন উনি নিয়ত করলেন যে আমি এখন এশার নামাজটা না পড়ে আগাবো না। আচ্ছা। এখন আশেপাশে মসজিদ খোঁজার পালা। হঠাৎ করে সামনে একজন লোক পেলেন। লোক তার ভাষ্য মতে লোকটার হাইট কমপক্ষে 6 ফিট হবে এবং লোকটাকে সে জিজ্ঞেস করলেন যে এখানে কি আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। আচ্ছা। লোকটা একটা রাস্তা দেখাই দিল যে আপনি সোজা যে ডানে বাঁয়ে একটা মোচড় নিলেই সামনে একটা মসজিদ পাবেন, খুব বেশি বড় মসজিদ না, ছোট মসজিদ, আপনি ওই মসজিদে নামাজ পড়তে পারেন। তো সে কি করলো, ওই রাস্তা দেখে বিসমিল্লাহ বলে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। অচানা একজন মানুষের কথা শুনে হাঁটছে, তো তার কাছে রীতিমতো একটু ভয়ই লাগছে যে আসলে হাঁটছি কোন রাস্তা দিয়ে হাঁটছি। ইভেন রাস্তার মাঝখানে যাওয়ার পথে তার মনে হলো আমি যদি এখন ব্যাক করি আমি আর চিনবো না, মানে আমার কারো হেল্প লাগবে। আচ্ছা। তো তিনি কি করলেন, ওই মসজিদ খুঁজছে। তো উনি যতই ভেতরে ঢুকছে ততই আস্তে আস্তে আজানের শব্দটা ক্ষীণ হতে থাকলো, যে তিনি মনে করছেন যে আমি ভিতরে ঢুকছি হয়তো বা এখন মসজিদের থেকে আরো দূরে সরে গেছে। তো হঠাৎ করে একজন মহিলাকে দেখলেন উনি। তো মহিলাকে দেখলেন, মহিলা গোয়াল ঘর থেকে ঘরের ভিতরে ঢুকবে এমন সময় এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে আপা এখানে আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। তো মহিলা তাকে বলল আপনি তো একটু ঘোরা রাস্তায় চলে আসছেন, একটু বেশি দূর চলে আসছেন। হ্যাঁ, ঘোরা রাস্তায় চলে আসছেন, আপনি পিছনে যে টার্ন নিলে মসজিদ পাবেন একটা, একটু হাঁটতে হবে 3-4 মিনিট। তো উনি বললেন যে ঠিক আছে। তো উনি হেঁটে একটু সামনে আগানোর পর দেখলেন যে আরো গভীরে ঢুকে গেছেন এবং মোটামুটি তার রাস্তা আর মনে নাই যে সে কিভাবে এসছেন, অন্ধকার। তো একটু পরে যখন সামনে যিনি দেখলেন একটা মসজিদ, ওনার কথায় এমন মসজিদ আমি কখনো দেখি নাই। এরকম মসজিদ আমার এই 45 বছরের লাইফে এই এলাকায় আছে তো পরের কথা, আমি বাংলাদেশে কোথাও আছে বলে মনে করি না। এত সুন্দর মসজিদ, এটার অজুখানাও এত সুন্দর, আমি ভেতরে ঢুকবো কি ঢুকবো না। এক পর্যায়ে তিনি ডিসিশন নেন না, নামাজ তো পড়তেই হবে। তো এই মসজিদে হঠাৎ করে আজান পড়া শুরু হলো। তিনি ডিসিশন নিলেন না ঢুকবেন এবং তার ভাষ্য মতে এটা সৌদির কোনো বাদশাহী বানিয়ে দিয়ে গেছে।
কিন্তু আসলে এরকম মসজিদ ওইখানে যদি থাকতো তাহলে ওনার ফ্রেন্ডরা, ওনার পরিচিত লোকজন সবাই জিকির করতো যে এখানে একটা মসজিদ আছে সুন্দর, কিন্তু এরকম কোনো মসজিদের কথাও সে কখনো শোনে নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে চাচা, আপনি যে মসজিদটা দেখছেন, সেই মসজিদটা সম্বন্ধে আপনার ধারণা কি? লোক দুইটা তো হলে কি ভুল বললো? তো উনি আমাকে বললেন যে আরে ধুর মিয়া, আমি তো এক্সপিরিয়েন্স, তাই না, নাকি আমি তো জানি কে মানুষ কে খারাপ, কে ভালো কে মানুষ কে মন্দ, কে মানুষ না, এটা তো অ্যাটলিস্ট বুঝি। তো তার কথাটা একটু ডিফারেন্ট ভাবেই আমি নেই, যে অ্যাটলিস্ট সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। সেই মসজিদে সে বললে যে ঘটনা শোনেন। তো সে যখন বলল মসজিদের ভেতরে আমি যখন ঢোকার পরে এত সুগন্ধ, এত সুন্দর আলো মসজিদে, ওই বাতি কিনবে আমাদের মসজিদে মনে হয় বাতির দামের মসজিদ, আমি যে মসজিদে নামাজ পড়াই, এত সুন্দর মসজিদ, এত সুন্দর আলো। আমি কি করলাম, এত ঠান্ডা এই গরমের মধ্যে আমি সারা শরীর ভেয়ে আমার ঘাম পড়ছে, আমি মসজিদে ঢোকার পর আমার সব ক্লান্তি দূর হয়ে গেল, আমি বসে পড়লাম। তিনি তখন চিন্তা করলেন যে একটু রেস্ট নিয়ে সুন্নতে নামাজ পড়বেন। তো তার সুন্নতের নামাজ পর্যন্ত মসজিদে একটা কাকপক্ষী ঢোকে না, একজন মুয়াজ্জিন ছিলেন, কিন্তু তার শরীর, তার মাথা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু আজান পড়েছে তার সামনে। যে একজন অবয়ব দেখতে পাচ্ছে, উনি আজান দিচ্ছেন, আজান শেষ হলো, উনি বিশ্রাম নিলেন কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট, এরপরে সে সুন্নতের নামাজ পড়লেন। রাসেল ভাই, সুন্নতের নামাজও তার পড়া শেষ করতে ইচ্ছা করছে না, তার এত আরাম লাগছে, ভালো লাগছে এত বেশি। সে যখন সুন্নত শেষ করলেন, হঠাৎ করে মানে ফরজ নামাজের প্রিপারেশন নেবেন, কেউ নাই তো, তখন নিজের নামাজ পড়তে হবে, কেউ তো নাই, কাউকে তো পাচ্ছে না উনি, তাহলে নিজেরই ফরজ নামাজটা পড়ে ফেলতে হবে। এই চিন্তা করতে করতে রাসেল ভাই পুরা মসজিদ জুড়ে অনেকগুলা মানুষ ঢুকলো। কিছু জিনিস আমি হিন্ট দিই। গ্রামের মসজিদে রাসেল ভাই রাত 8টা মানে অনেক রাত, আর সেই সময় ঈশার ওয়াক্তের জামাতে এক কাতার পুরা হয় না কমপ্লিটলি, সবসময় এক কাতার নরমালি পুরা হয় না গ্রামের মসজিদে। আচ্ছা, আমি নিজেও দেখছি এখনকার সময়, আর আগে তো অনেক আগে মানুষ রাতের সময় অত মানে ঈশার ওয়াক্তে অত মানুষজন হয় না, প্রথম কাতার ভরতে কষ্ট হয়ে যায়। কিন্তু ওইখানে রাসেল ভাই যখনই তার সুন্নত শেষে ফরজ শুরু করবে, মসজিদে দলে দলে মানুষ ঢুকলো, সবারই কাপড় সেম, সবারই চেহারা সেম, সবাই দাঁড়িয়ে গেল কাতারে। কি আশ্চর্য রকম তার সাথে ঘটছে। সে বলছে যে যাই হোক, জীবিত আছি এই তো অনেক বেশি, আমি তো জানি আমার ভিতরে রূহ আছে, যাক ওনাদের সাথে নামাজটাই পড়ি, নামাজই তো পড়বো, মসজিদ তো আল্লাহর ঘর। তো তাকে ইশারায় লোকজন দেখিয়ে দিল আপনি জামাত পড়ান, মানে হঠাৎ যখন উনি পড়তে যাবেন ইশারায় মিম্বরের দিকে হাত দেখিয়ে দিল আপনি জামাত পড়ান। তো সে যখন জামাত পড়ালো, দেখি আমি নামাজ যে শেষ করছি, কেন নামাজ শেষ হলো এটা বারবার আক্ষেপ লাগছিল, কিন্তু বাড়ির দিকে মনটা পড়ে আছে যে আমার ছেলেটার শরীর খুবই খারাপ, আমাকে যেতে হবে বাড়িতে। তো সে নামাজ শেষ করে ভেতরের নামাজ পড়ে বের হবে, এমন সময় লোকজন তাকে আঁকড়ে ধরলো। সবাই মনে করছে যে তাকে হার্ম করছে, না, আঁকড়ে ধরে তাকে খেয়ে যেতে বলছে সবাই, রাতের খাওয়াটা তাদের সাথে খেয়ে যেতে। এখন তিনি মনে করছে যে আমার সাথে যা ঘটছে তা অবশ্যই সাধারণ কোনো ঘটনা না, অলৌকিক ঘটনা এবং ডিফারেন্ট ঘটনা, এটার সাথে আমি নেগেটিভ হলে কোনো ধরনের ক্ষতি আমার হতে পারে, তাই না বলি আমি আসলে খেয়ে যাই, আর পেটের প্রচন্ড ক্ষুধা। আচ্ছা, তো সে সবার সাথে গোল হয়ে, তার সামনে অনেক খাওয়া আসতে থাকে, তো সবার সাথে গোল হয়ে বসে খাওয়া। রাসেল ভাই একটা মুখে এক লোকমা মুখে দেয় আর বলে যে আমি এরকম লোকমা আগে কখনো দিয়ে খাই নাই, এই খাওয়া আমি এই জিনিস কি আমি জানি না, এত ফল কিন্তু কামড় দিলে আমি ডিফারেন্ট টেস্ট পাচ্ছি, এত টেস্টি খাওয়া, এত মজার খাওয়া আমি কখনো খাইনি। মনে করতে পারেন এখনই তো মসজিদে নামাজ শেষ, ঘটনা শেষ না। তিনি মসজিদ খুঁজতে বেরিয়ে গেছিলেন, সেই জায়গায় চলে যান। আচ্ছা, দিয়ে আসছিলাম, এখন এই দিক দিয়ে রওনা দিতে হবে। সে একা রাস্তা দিয়ে হাঁটছে, আধা ঘন্টা পর হঠাৎ করে দৌড়ে একটা ছেলে তার পা ধরে বসলো, খালি গায়ে একটা ছেলে তার পা ধরে বসলো, এবং তার ও যে পা ধরলো, পা টাচ করলো না, পা গরম হয়ে গেল যে ছেলেটার হাতে এত টেম্পারেচার কেন। আরে বাবা ছাড়। সে অনেক চেষ্টা করলো, হঠাৎ করে কিছু বুঝতে পারছে না, অন্ধকারে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু ওই ছেলেটার মুখ থেকে শুনতে পাচ্ছে যে আব্বা আমারে নিয়ে যান। উনি বুঝলেন যে না, আমার সাথে যা ঘটছে তা মোটেও স্বাভাবিক কিছু না, আমি হাঁটা ধরি, বিসমিল্লাহ করে যা হবে আল্লাহ দেখবে। উনি কিছুক্ষণ
পরে এই আব্বা আমাকে নিয়ে যান এই ওয়ার্ডটা শুনতে পায় না কিছুক্ষণ পরে সামনে যাওয়ার পর। উনি ভাবলেন যে আমি সেফ হয়ে গেছি, যাক মোটামুটি এখন নদীর কাছে চলে আসলে মোটামুটি আমি সেফ হবো আর কি। তো নদীর কাছাকাছি প্রায় চলে আসার পর উনি যেটা চিন্তা করেছিলেন যে উনি যখন নদী পার হয় বিচার করতে আসে তখন একজনকে বলেছিল যে তুই থাকিস পারলে আমার জন্য সুবিধা হবে আচ্ছা যাওয়ার পথে। আসলে ভাই একটু লেন্দি করে মানে লেন্দি কোনো সমস্যা নাই, কোনো সমস্যা, আমাদের টাইম আছে, একদম সুন্দর করে শুনি আমরা। নদীর কাছে যে সে দেখলো যে একটা নৌকাও নাই, নদী পার হবে কিভাবে, ঘুট ঘুটে অন্ধকার একদম। তো আশেপাশে দুইটা ডাক দিল যে কেউ আছে কিনা, কিন্তু কারো কাছে কোনো রিপ্লাই পায় নাই। রিপ্লাই পাবে কি করে, ওই সময় সবাই ঘুমন্ত অবস্থায়। তো রাসেল ভাই সে কি করলো, তার মাথার পাগড়িটা খুলে ঘাসের উপরে বিছিয়ে বসলো, কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে যে ফজরের নামাজ পর্যন্ত ওয়েট করি, যতক্ষণ লাগে, যদি দরকারে ঘুমানোর আমি ঘুমায় যাব, আর আগে কোথাও যাবো না, পিছনেও ব্যাক করবো না, এখানেই থাকি। একটা সকাল হলে তো সকাল তো হবেই, তার বিশ্বাস ছিল সকাল তো হবে। তো কিছুক্ষণ পর রাসেল ভাই কয়েক দল মানুষ তার দিকে আসছিল, নাকি ঘাটের দিকে আসছে তিনি বলতে পারেন, ঘাটের দিকেই হয়তো আসছে। পিছু দল কয়েক দল মানুষ অনেকগুলা লাগে। আমি তাদের হাইট, আমি তাকে জিজ্ঞেস করলাম তাদের হাইট বা তাদের সম্বন্ধে আপনি কতটুকু দেখছেন, বলে আমি কি ফিতা নিয়ে মাপছি নাকি, আমি দেখছি অনেকগুলা মানুষ কিন্তু অনেক লম্বা। আচ্ছা, সবাই ঘাটের দিকে আসছে। আসার পরে আমার দিকে সামনে যে লোকটা দাঁড়াচ্ছিল এমন ভাবে চাহনি দিল, আমার কাছে মনে হচ্ছে যে আমি ওনার এই চাহনি এত আলোজ্জ্বল, এত আলো ওনার চাহনিতে, আমি এরকম মানুষও কখনো দেখি নাই। এই আলো একজন মানুষের মধ্যে এত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পড়তে পারে এটা কখনো ভাবি নাই। আচ্ছা, আমি দেখলাম তাদের সাথে একটা লাশের খাটিয়া আছে এবং একটা লাশ আছে, সঙ্গে করে একটা লাশের খাটিয়া তারা নিয়ে এসেছে। এবং এরা হচ্ছে সেই মানুষজন যারা তার পেছনে নামাজ পড়েন। রাইট। তো তার জিনিসটা একটু ধারণা চেঞ্জ হতে থাকে যে আমার ক্ষতি হতে পারে এখন। তো তাদের পূর্বপুরুষরা কি করতো, সূরা পড়ে চারিপাশে একটা রাউন্ড করে নিত যাতে তাদের বিপদ না হয়। তো তিনি আমাকে এটা ডিটেলসটা বলেন নাই, আমি যতটুকু জানি যে ওই মুহূর্তে সে তার চারিপাশে একটা রাউন্ড করে নেয়, রাউন্ড করে নিয়ে দোয়া পড়ে। তো ওনাদের বলতে থাকে দেখেন এটা কেন করেন, হয়তো তার নিজের সেফটির জন্য। আচ্ছা, তার মনে হতে থাকে যে তারা আমাকে ক্ষতি করতে পারে, কারণ আউট অফ নোয়ার তার সাথে যা ঘটছে এটা তো তার সাথে আগে কখনো ঘটেই নাই। রাইট। তো উনি যেসব আগে কাজ করেছেন মনে করতে পারে যে অনেকেই তো অনেক আসে না যে জিন ধরে নিয়ে আসে যে আমাদেরকে জিনে ধরেছে বা ছুটে দাও, ইমাম সাহেব তো অনেকেই এরকম কেস অনেক দেখে থাকে। তো মনে করতে পারে যে আমাকে খারাপ কিছুই আমার সাথে হচ্ছে। সে বলতে থাকে যে আপনারা কোথাকার, ওখান থেকে কোনো জবাব আসে না। আচ্ছা, তিনি আবার জিজ্ঞেস করেন আপনারা কোথাকার, তো তারা কিছু বলছে না। আবারও জিজ্ঞেস করলো আপনারা কোথায় যাবেন। হঠাৎ করে একটা লোক পিছন থেকে বলে উঠলো আমরা আপনার বাড়ি যাব। ও মাই গড, আমরা আপনার বাড়ি যাব। তো উনি জিজ্ঞেস করলো যে এই লাশ কিসের, তখন উনি বলে এটা আপনার ছেলের লাশ। মাই গডনেস। তো উনি বলে যে দেখেন আমি আসলে ক্ষতি করতে চাই না কাউকে, আসলে আমার নিজেরই ভয় লাগছে। হ্যাঁ, আমি এটা চমৎকার একটা ঘটনা, এটা তো আমার খুব ভয় লাগছে। দেখো আমাকে ভয় দেখায়ও না বা নিজেরাও ভয় পেও না, তোমরা যদি কোনো কিছু জানো আমি অনেক কিছু জানি, আমার এখান থেকে চলে যাও। তো এটা বলতেই তারা কি করলো, আস্তে আস্তে পানির নিচে চলে গেল, নদীর মধ্যে ঢুকে গেল। রাসেল ভাই পানির ভেতরে ঢুকে গেল হঠাৎ মানে ওই ওনাদের কোনো রেসপন্স না দেখে একটা জিনিস উনি বলেছিল, তো আপনি আমাদের সাথে চলেন। এটা আমি আপনাকে তখন বলেছি, আপনি আমাদের সাথে চলেন। তো উনি বললো তোমরা কোনো ক্ষতি করতে চাই না, তোমরা তোমাদের মতো থাকো, তোমার মতো চলে যাও, আমাকে কোনো ডিস্টার্ব করো না। আচ্ছা। তো তারা কি করলো, পানির মধ্যে চলে গেল। আচ্ছা। আর আলী হাসান সাহেব, যে ইমাম সাহেবের ঘটনা বলছে, সে তার মতো বসে রইল। ফজরের আজান দিল, ফজরের আজান যখন পড়ে গেল তিনি তার ওই যেটার উপরে বসেছিলেন সেটার উপরেই নামাজ আদায় করলেন, কারণ তিনি আর মসজিদ খোঁজার রিস্ক নিলেন। রাইট। তো হঠাৎ করে ফজরের পরে কিছুক্ষণ পর, নামাজ শেষ করার কিছুক্ষণ পর তিনি দেখতে থাকলেন, মানে অন্ধকারের মধ্যে উনি যতটুকু আলো, মানে ফজরের আজান পড়ার পর হালকা আলো চলে আসছে, তখন তিনি দেখতে পায় যে দূরের থেকে একটা নৌকা ঘাটের দিকে আসছে, এবং সে চিৎকার করে জিজ্ঞেস করলো নৌকার মাঝিকে। তো মাঝি যখন রিপ্লাই দিল ভয়েস, তিনি কনফার্ম করলেন যে না, এই আমার পরিচিত মাঝি, ওনার নাম স্বপন মাঝি, ওনাদের বাড়ির লোক। আচ্ছা। এবং স্বপন মাঝিও চিৎকার করে জিজ্ঞেস করলো, যখন তার ভয়েস পেলো সেও কনফার্ম করলো যে ইমাম সাহেব এটা। তিনি আর রিস্ক না নিয়ে তাকে উঠালেন এবং আশেপাশে কোনো কাস্টমার না পেলে শুধু ইমাম সাহেবকে নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে। আচ্ছা। প্রায়
3 ঘন্টা মতো হয় তাকে নৌকাতে সফর করতে হয়। রাত সকাল 8টার দিকে তার তিনি বাড়িতে পৌঁছান। বাড়িতে পৌঁছানোর পথে, বাড়ির যাওয়ার পথে সবাই মনে করেন রাসেল ভাই সিম্প্যাথি, সেদিন বুঝে নাই, সবাই তাকে হাত বুলিয়ে দিচ্ছে, মাথায় বুলিয়ে দিচ্ছে, কোনো মানুষ তাকে জড়ায় ধরতেছে। আর যতই বাড়ির দিকে যাচ্ছে ততই মানুষের আনাগোনা, দৌড়াচ্ছে সবাই বাড়ির দিকে, তার বাড়ির দিকে। তো তার বাড়ি যখন পৌঁছে যায় তিনি, তো সব ভিড় ঠেলে তিনি, তার মনের মধ্যে তখনই খটকা লেগে যায় যখন সবাই আদর করছে, হঠাৎ করে আদর করছে কেন, হঠাৎ করে তার মাথায় হাত বুলিয়ে তোমার জড়িয়ে ধরছে কেন, বুঝে যায় তো বাড়িতে কোনো একটা ঘটনা ঘটে গেছে। তো এত খারাপ ঘটনা ঘটবে সেটা এখন তিনি কখনো ভাবেন নাই। সে বাড়িতে পৌঁছায়, দেখে যে উঠোনের মধ্যে তার ছেলের লাশ পড়ে আছে। তার লাশটা ফোলা এবং ফাঁপা। তার কথা হচ্ছে যে আমি তো আসলে এত কিছু খেয়াল তখন করতে পারে নাই। আমার সাথে যেহেতু ঘটনায় শেয়ার করেছে রাসেল ভাই, উনি বলেছেন যে ফোলা ফাঁপা কেন থাকবে, আমি তো জ্বর থেকে গেছি কথা না। হ্যাঁ, সেটাই ঘরের মধ্যে। তো ওই জ্বর এতই বেড়ে গেছিল, ওনার ওয়াইফ পরে বলেছেন যে জ্বর এতই বেড়ে গেছিল যে রাসেল ভাই ওই ছেলেটা পাগল হয়ে পুকুরের ঘাট পানিতে ঝাঁপ দেয়, ডুব দেয়। ছেলেটা যে সাঁতার পারে না তা না, 14 বছরের ছেলে। এবং কখন ডুবটা দেয়? ফজরের নামাজের সময়। এক্স্যাক্টলি ফজরে যখন আজান দিবে তার কিছুক্ষণ আগে ডুব দেয়, এবং তার নিজের আপন চাচাতো ভাই তাকে ডুব দিয়ে আনতে যায়। ছেলের লাশটা পুরো পুকুরটা খুঁজে পায় না, 3-4 জন মিলে নামে, পুকুরটা খুঁজে পায় না। কিন্তু ফজরের নামাজ পড়া শেষ, যখন আজান দেওয়া শেষ, নামাজ পড়া শেষ, ফজরের নামাজের শেষ হওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট পর আস্তে করে লাশটা ভেসে ওঠে একা একা। তো পরে লাশ তো উঠানো হয়। তো বুঝতেই পারছিল যে আসলে লাশটা, তাদের ধারণা লাশটা তো মাটির নিচে ঢুকে গেছিল, খুঁজে পায় নাই। কারণ পানির নিচে তো কতক্ষণ থাকা যাবে আসলে ভাই, তাও কতদিন আগের ঘটনা। অনেকেই নামে পানিতে, কেউ খুঁজে পায় না। বাঁশ নিয়ে নামে, অনেকেই নামে, কেউ খুঁজে পায় না। তো পরে তার নিজের ছেলের লাশ নিজেই ধোয়ান, নিজেই কাফনের কাপড় পেঁচান, নিজেই ধোয়া পরেন, নিজেই দাফন করেন, নিজেই জানাজা পড়ান রাসেল ভাই। এবং সে খালি ইন্টারকানেক্ট করলেন যে আমাকে যে বলেছিল, আমি জিনিসটা একটু মিলানোর চেষ্টা করি, উনি জিনিসটা একটু মিলিয়েছিলেন যে আমাকে যে বলেছিল চল আমাদের সাথে, তাহলে আমি কি তাদের সাথে গেলেই পারতাম নাকি আমি গেলেই মরতাম? তার কোয়েশ্চেনটা সবসময় তার নিজের কাছে এটাই। তাহলে আমি আসলে মনে হয় ছেলেটাকে পেতাম, কিছুক্ষণের জন্য হলে তো পেতাম, আমি থাকলে হয়তো বা সে পানিতে জীবনে এই দুঃখটা থেকে গেছে, এই দুঃখটা আছিল, এখনো পর্যন্ত আছে। তা এখন পর্যন্ত আছে সেটা বললে ভুল হবে রাসেল ভাই। আমি ওনার কাছ থেকে যখন ঘটনাটাই নিই তো অনেকদিন আগে, প্রায় 10 দিন আগে, এই গত 3 দিন আগে মারা গেছেন। ওনার বয়স অনেক হয়েছিল। হঠাৎ করে আমি শুনি যে আমাকে ওনার কাছে নিয়ে গেছিলেন, তিনি ফোন দিয়ে বলেন যে আলী হাসান সাহেব মারা গেছেন। এই 3 দিন আগে রাসেল ভাই, আমি এখানে আসছি না, আজ থেকে 3 দিন আগে। আচ্ছা, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক অন্যরকম একটা ঘটনা এবং অনেক অদ্ভুত একটা ঘটনা। আশা করছি যে আপনাদের কেমন লাগলো আমি জানি না, তবে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এই ঘটনাটি, এবং আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ফারহান, আপনার ঘটনা শোনান এবং মাঝখানে আপনার ভিডিওটা আমি আপলোড করে দেই। ওকে? জি ভাইয়া, অবশ্যই। হ্যালো লিসেনার্স, আমি ফারহান, আমি পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে প্রথম যে ঘটনাটা বলবো, এটা আসলে এক্স্যাক্ট একটা স্বপ্ন এবং সেটা পরে একটা ফ্যাক্টে পরিণত হয়, এবং এর জন্য আসলে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা। এবং এই ঘটনাটা শুধুমাত্র আমি আমার মাকে এবং সেকেন্ড টাইম বাবু ভাইকে এবং পরে রাসেল ভাইকে শেয়ার করলাম, এবং আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো স্বপ্নটা হচ্ছে এরকম যে একদিন আমি হঠাৎ করে এক রাতে ঘুমের মধ্যে দেখতে পাই যে আমি একটা জায়গায় চলে আসছি, একটা বাসে করে অনেক দূরের একটা জায়গায় চলে আসলাম। এবং ওখান থেকে বাস থেকে নামার পরে যেটা দেখলাম যে অনেক লম্বা সরু একটা রাস্তা, এবং সেই রাস্তার দুপাশে হচ্ছে অনেক বড় বড় গাছ এবং চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এবং আমি যখন ওই সরু যে রাস্তাটা দিয়ে হাঁটতেছিলাম, তখন আমি যেটা দেখলাম যে আমার আশেপাশে অনেক মানুষ আমার সাথে হাঁটতেছে, কেউ আমার পাশ দিয়ে যাচ্ছে, কেউ আমার মুখামুখি আসতেছে, এরকম অনেক মানুষ সেখান থেকে হাঁটা চলাফেরা করতেছিল। এবং সেটা আমি এক সময় দেখলাম যে আমি একটা শহরের ভিতরে ঢুকে গেলাম। তো সেই স্বপ্নের একটা পর্যায়ে আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে আমি যতই সামনের দিকে এগোচ্ছি, অনেক লোকজন বারবার আমার দিকে তাকাচ্ছে, এবং তারা যখন আমার দিকে তাকাচ্ছে আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আমি একটা স্ট্রেঞ্জার, আমাকে সবাই অদ্ভুতভাবে তাকাচ্ছে। এবং আরেকটা আজব বিষয় ছিল, তারা কেউ একে অপরের সাথে কোনো কথা বলছে না, সবাই খুব চুপচাপ এবং খুব গম্ভীর। আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা অদ্ভুত একটা জায়গায় চলে আসছি যেখানে কেউ কারোর সাথে কথা বলে না।
এবং আমরা যখন কখনো যখন রাস্তায় বের হই তখন দেখি যখন যে অনেক মানুষের কোলাহল, গাড়ি ঘোড়ার অনেক শব্দ, কিন্তু সেখানে কোনো সাউন্ড ছিল না। সবকিছুই এখন এখানকার মতোই ছিল, কিন্তু কোনো সাউন্ড ছিল না। এবং সবার মুখে ছিল অনেক গম্ভীর একটা ভাব, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না, এবং যারা আমাকে দেখছে এবং তারা খুব অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছে। আমি আবার সেখান থেকে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হলাম। অনেক রাস্তা, অনেক পথঘাট, অনেক কিছু দেখেছি আমি। তারপর একটা পর্যায়ে একটা জায়গায় এসে আমি দেখতে পেলাম যে অনেক উঁচু একটা বিল্ডিং, এবং সেই বিল্ডিংটার রং ছিল একদম সাদা। সেই বিল্ডিংটার কাছে যখনই আমি আসলাম তখনই আমি দেখলাম যে ঠিক বিল্ডিংটার ভেতরে 4টা মানুষ একটা লাশ নিয়ে, খাটিয়াতে লাশ যেভাবে নিয়ে যায় সেভাবে একটা সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ সেই বিল্ডিংটার ভেতরে নিয়ে যাচ্ছে। ওটা দেখার সাথে সাথে আমার কাছে মনে হলো যে এটা হয়তো কোনো একটা হসপিটাল হবে, যেহেতু একটা লাশ নিয়ে যাচ্ছে। আমার কাছে প্রথমেই মনে হলো যে এটা হাসপাতাল হবে। তো আমি সাথে সাথে ওই বিল্ডিংটার ভিতরে ঢুকে গেলাম, এবং ঢোকার পরে প্রথম ফ্লোরে আমি দেখতে পেলাম যে অনেকগুলো লাশ সেই ফ্লোরটাতে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা, এবং কোনো মানুষ নেই। ওটা দেখার পরে আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম একটা পর্যায়ে। এবং তারপরে আমি যেটা করলাম যে সেকেন্ড ফ্লোরের দিকে গেলাম, সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠলাম, এবং ওঠার সাথে সাথে দেখতে পেলাম অনেকগুলো মানুষ, এবং সবাই আমার দিকে খুব অদ্ভুত একটা দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে আমি তাদের কাছে একটা স্ট্রেঞ্জার, এবং তারা আমাকে এখানে আশা করতেছে না আসলে, এরকম একটা কিছু তাদের চোখে। এবং হঠাৎ করে দেখলাম যে তারা সবাই একটা সেম ড্রেস পরা, এবং সেটা হচ্ছে সাদা শার্ট, কালো প্যান্ট। আমরা অফিসিয়াল ড্রেসগুলো দেখি যেরকম, ঠিক সেরকম একটা প্রফেশনাল ড্রেস তারা পরেছিল। এবং এটা যখন দেখতেছি তখনই আমার কাছে হঠাৎ করে ফিল হলো আমার হাতটা পেছন থেকে এসে কেউ একজন ধরলো। আমি ঠিক ঘুমের মধ্যেও সেই জিনিসটা এখন আমি ফিল করতে পারি ভাইয়া, যে আমার হাতটা কেউ একজন ধরলো, এবং সেই হাতের যে স্পর্শটা আমি এখনো ফিল করতে পারি। তো আমি সাথে সাথে তার দিকে তাকালাম এবং দেখলাম যে আমার অনেক পুরনো একজন আঙ্কেল, ওনার নাম হচ্ছে রুহুল আমিন আঙ্কেল, ওনাকে আমি দেখলাম। এবং ওনার পরিচয় একটু দিব। আমি যখন সেন্ট গ্রেগরিতে স্কুলে পড়তাম ছোটবেলা, যেটা হতো যে আমি সচরাচর বাচ্চারা যখন চকলেট এই জিনিসগুলো খায় তখন আমি এগুলো বেশি খেতে পারতাম না, কারণ আমার দাঁতে অনেক প্রবলেম ছিল একটা পর্যায়ে। তো তখন যেটা করতো যে আমার আব্বু আমাকে এই জিনিসগুলো কিনে দিত না। তো আঙ্কেল যখন আমাদের ক্যান্টিনে আমাকে নিয়ে যেতেন, মানে তার ছেলেকে আমার বন্ধু ছিল, ওকেও কিনে দিতেন, আমাকেও কিনে দিতেন। তো আমার তাকে খুব, তার ফ্যান ছিলাম আমি বলতে গেলে, তাকে খুব ভালো লাগতো আমার। যে আর মাঝখানে আমি যখন ওখান থেকে মানে স্কুল থেকে পাশ করে গেলাম, তারপরে অনেক বছর কেটে যায়, প্রায় 1 যুগ কেটে যায়, তারপরেও তাদের কারোর সাথে আমার যোগাযোগ ছিল না। তো হঠাৎ করে আমি তাকে আমার স্বপ্নের মাঝে দেখতে পেয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল আপনি কেমন আছেন। এবং ওনাকে আমি দেখলাম যে হ্যাঁ ঠিক সে আরো, আমি যে লাস্ট তাকে যেরকম দেখেছিলাম তার থেকে আরো বেটার, সে একটু মোটা হয়ে গেছে, এবং সেই একই ইউনিফর্ম, কালো প্যান্ট সাদা শার্ট। এবং সে আমাকে দেখে বললেন যে আমি অনেক ভালো আছি। এবং আমি জিজ্ঞেস করলাম আঙ্কেল আপনি এখানে কেন। উনি আমাকে বললেন যে আমি এখন এখানেই থাকি। তো তার এই কথাটা এখন আমার কাজে বাজে রাসেল ভাই, একটা স্বপ্ন ছিল, তারপরেও এই কথাটা আমার এখনো কানে বাজে, যে উনি আমাকে বললেন যে আমি এখন এখানেই থাকি। তখন আমি মনে মনে চিন্তা করতেছিলাম যে আমার ফ্রেন্ড ওরা তো ওয়ারিতে থাকতো, তো এখানে মানে আমার ফ্রেন্ড কোথায় থাকে, উনি কোথায় থাকেন, তো এগুলো আমার মানে আমি বুঝতে পারছিলাম না তখন। তো একটা পর্যায়ে আমার জাস্ট এতটুকুই মনে আছে যে আমি স্বপ্নটার একটা পর্যায়ে ওনার সাথে বিদায় নিয়ে চলে আসলাম, তারপরে আমার স্বপ্নটা ভেঙে গেল। এবং তারপরে আমি জাস্ট খুব ভালো লাগলো যে অনেকদিন পর একটা মানুষকে দেখলাম, তাকে নিয়ে আমি কোনো চিন্তাও করিনি ঘুমানোর আগে, বা এরকম কোনো ইনসিডেন্টও হয়নি। এবং তার যে ছেলে, আমার যে ফ্রেন্ড, ওর সাথে আমার তখন ফেসবুকেও অ্যাড ছিল না, মানে কোনো কমিউনিকেশনই ছিল না যে আমি কিছু নিয়ে ভেবেছি বা এরকম কিছু একটা। তো আমি একটা সময় এই স্বপ্নটা মোটামুটি আমার মেমোরি থেকে আস্তে আস্তে করে নিষ্প্রভ হয়ে গেল। কিন্তু একটা পর্যায়ে প্রায় 2 থেকে 3 মাস হবে এক্স্যাক্টলি, আমি মানে ঠিক মনে নেই আমার। তো এই সময়টার পরে আমি আমার যে ফ্রেন্ডটার মানে ফাদারকে যে স্বপ্নে দেখেছিলাম, ওই ফ্রেন্ডটার সাথে আমার একদিন রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে গেল। আচ্ছা। এবং ওর সাথে আমার দেখা হয়েছিল আমাদের পুরনো ঢাকার ন্যাশনাল হসপিটাল, ওটার বাইরে, ওখানে এমবিবিএস পড়ছিল, তখন ওর সাথে আমার দেখা। তো ওর সাথে দেখা হওয়ার পর আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেমন আছিস, অনেকদিন পরে দেখা। ওকে বললাম যে আঙ্কেল কেমন আছে। বললো যে আসলে তোদের কারোর সাথে তো প্রায় 6-7 বছর ধরে কোনো যোগাযোগ নেই, তো তোদের কাউকে আসলে আমি কোনো ইনফরমেশন দিতে পারিনি আসলে। তো আমার আব্বু আসলে 1-1.5 বছর আগে মারা গেছে, এবং উনি ক্যান্সারে মারা গেছেন, এবং ওনার অনেক কষ্ট হয়েছিল মারা যাওয়ার সময়, এবং মানে ফুল ফ্যামিলিকে অনেক কষ্ট
করতে হয়েছিল তার এই মৃত্যুর জন্য। তো ওর এই কথাটা শোনার সাথে সাথে মানে আমার ভিতরে আসলে রাসেল ভাই মানে কি বলবো আমি যে মানে অন্য ধরনের একটা ফিলিংস, কেননা আমি কিছুদিন আগে একটা মানুষকে স্বপ্নে তার সাথে হাত মিলিয়ে এখনো এবং আপনি যেটা বারবার করে বলছিলেন সেটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, যে স্বপ্ন হলেও একটা মানুষের হাত ধরার যে অনুভূতি বা এই যে টাচ করার যে ব্যাপারটা, এইটা আপনি পুরোপুরি ফিল করেছেন, রাইট? পুরোপুরি ভাই, আমি আপনাকে যে এখন যে স্টোরিটা বলতেছি, আমার যে স্বপ্নের কথাটা বলছি, এখন আমি ফিল করি যে চিন্তা করলে আমার মনে হয় যে আমি তাকে টাচ করেছিলাম, তার সাথে হ্যান্ডশেক করেছিলাম, এবং তার একটা কথা আমার বারবার মনে হয় যে আমি এখন এখানেই থাকি। এই কথাটা আমি কখনোই ভুলবো না, মানে আমার যতদিন স্মৃতি থাকবে, মেমোরি থাকবে, আমি কথাটা কখনোই ভুলবো না। তো আমি আমার মাকেও ঘটনাটা বলি। আমার মা যেটা বলেন যে আমিও যেটা পরে ফিল করেছি যে আমি যে একটা জায়গায় গিয়েছিলাম তারা সবাই আমাকে বারবার স্ট্রেঞ্জ ভাবে তাকাচ্ছিল, হয়তোবা সেটা হয়তোবা সব মৃত মানুষ ছিল হয়তোবা, আই ডোন্ট নো। তো এটাই ছিল আমার প্রথম একটা ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন চলে যাবো আপনার ঘটনায়। জি জি রাসেল ভাই, শিওর। যে ঘটনাটি শেয়ার করব তার নাম হচ্ছে আব্দুর রউফ। উনি একজন রিটায়ার্ড, এখন এই বর্তমানে একজন রিটায়ার্ড গভর্নমেন্ট কর্মকর্তা আর কি। তো যখন তিনি চাকরিরত অবস্থায় ছিলেন, ঢাকার বাইরে ছিলেন, কোন জায়গায় ছিলেন রাসেল ভাই সেটি আমি পরিষ্কারভাবে আমাকে বলেন নাই। তো যে ঢাকার বাইরে যখন ছিলেন তখন তিনি ঢাকায় একটি জায়গা রাখেন মিরপুরে। আমি ওপেনলি বলে দিলাম মিরপুরে কোন জায়গায় আছে, কোন জায়গায় জায়গা রেখেছে সেটা না বলি। মিরপুরে যে জায়গাটি রাখে সেখানে তার টার্গেট ছিল যে রিটায়ারমেন্টের পরে সে ওই জায়গায় এসে পুরো ফুল ফ্যামিলি নিয়ে থাকবেন। তো ঢাকার বাইরে থাকা অবস্থায় তিনি এই জায়গায় বাড়ি তোলেন, একটি বাড়িটা একতলা বাড়ি তোলেন। তো ওনার সারা জীবনের ইচ্ছা যে ওনার বাসাটা এরকম একতলা হবে, সামনে খোলামেলা থাকবে, উনি গাছপালা লাগিয়ে রাখবেন, ঠিক ওরকম ভাবেই প্রিপেয়ার করে তিনি ঢাকায় আসেন আর কি। তো তার এক ছেলে এক মেয়ে। ছেলেটি ঢাকার স্বনামধন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, আর মেয়েটি ছিল একটি স্কুলের স্টুডেন্ট। তো বাসায় আরেকজন বুয়া ছিল। তো বাসায় সচরাচর দেখা যেত যে উনি রিটায়ারমেন্টের পর যখন ঢাকায় চলে আসেন তো তিনিও বাসায় থাকতেন না। তো রিটায়ারমেন্টের পর তিনি অন্য কোনো কাজের জন্য বাসার বাইরে মোস্ট অফ দ্য টাইম থাকতেন আর কি। তো রাসেল ভাই যেটা হচ্ছে যে ওনার যে ছেলে উনি থাকতো হলে, তো বাসায় যখন মেয়েটি স্কুলে থাকতো, তো বাসায় নর্মালি মেয়েটা যখন স্কুলে যেত বাসায় নর্মালি রাসেল ভাই ওনার ওয়াইফ, ওনার কাজের বউ থাকতো আর কি। তো ওনার বাসার সামনে মোটামুটি বসার জায়গাটা খুব সুন্দর করে সাজানো। তো যেদিন ঘটনা সেদিনের ঘটনা বলি, যেদিন ঘটনা ঘটে একটু অবনর্মাল ঘটনা রাসেল ভাই, ওনার ছেলে সবসময় বাসায় থাকতো না, তো বাসায় আসতো মাঝে মধ্যে। তো যেদিন ঘটনাটি ঘটে সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বলতে পারেন ওই দিন বছরের প্রথম বৃষ্টি, কালবৈশাখী ঝড় যেটা ছিল আর কি। আর ওই অনেকদিন আগের কথা, 91 সালের কথা রাসেল ভাই। তখন প্রচন্ড বৃষ্টি মানে তো বুঝতে পারেন, এখন যেমন একটুখানি বৃষ্টি হয়ে শেষ হয় তখন বৃষ্টি সরলে থামতো না। তো এত বৃষ্টি হচ্ছিল তখন, তো হঠাৎ করে তাদের মেইন গেটের দরজায় 4-5 জন লোক এসে মানে বাড়ি দিতে থাকে। 4-5 জন লোক কিভাবে আসে আসলে, ওই সময় রাত 12টা বাজে। তো উনি বুয়ার সেই শব্দটি পান নাই, তিনি একাই পান। তো একা পেয়েই উঠে দরজার কাছে যে দেখে যে দূর থেকে আপনার ওই গেটের নিচে 4-5 জন যে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে। তো উনি এই বৃষ্টির মধ্যে যেতে যাচ্ছিলেন না, তো সে বুয়াকে পাঠায়, জাগিয়ে পাঠায় যে তুমি গেটটা খুলো। তো রাসেল ভাই উনি গেটটা খুলে আপনার মানে খুলতে যাবে, চাবিটা নেয় নাই, আবার ব্যাক করে গেটটা খুলে দেখে যে উনি এবং এই বুয়া দুইজনই এই মুহূর্তে জেগেছিল, বাসায় আর কেউ জেগেছিল না। তো দেখে যে তার ছেলে এসছে রাতের বেলা। তো ওই ছেলেটা এসে মানে আচরণটা এরকম, এসেই সে রুমে চলে যায়। নর্মালি রাস্তায় উনি ওনার ছেলে, ওনার কথা মতে যে ওনার ছেলে যখন বাসায় আসতো মানে ইউনিভার্সিটিতে কি হয়েছে, ক্লাস কিভাবে করছে, কিরকম চলছে, সবকিছু ঠিক মতো চলছে কিনা, এগুলি সবসময় বাবাকে ডিসক্রাইব করতো। তো ওই দিন কি হলো, এরকম আচরণটাও তার কাছে একটু খটকা লেগে যায়। বাসায় এসে সে রুমটা লাগিয়ে দেয়, রুমের ভিতরে ঢুকে যায়। তো বুয়া এদিকে আসে, বাসায় আসে, রুমের দিকে আসে। তো যে করিডোরে তিনি দাঁড়িয়ে ছিলেন, তো বুয়া এসে বলে যে ঠিক আছে আপনি শুয়ে পড়েন, আমি ওনাকে খাইয়ে দিব। এই বলে তিনি আবার ব্যাক করেন যে ওনার ফ্রেন্ডগুলা, মানে ওই ছেলের ফ্রেন্ডগুলা বাসায় ঢোকে নেই রাসেল ভাই, 3-4 জন। একমাত্র বুয়াই দেখেছিল 3-4 জন ফ্রেন্ডকে। বাসার বাইরে যাওয়ার পরে দেখেন যে এখানে কোনো ফ্রেন্ড
কেউ নাই আর কি। আচ্ছা। তো বৃষ্টিতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এবং তারা ভিজছিল আসলে, কোনো ছাতা বা কিছু তাদের কাছে ছিল না। তো বুয়ার কথা যে চলে গেল হঠাৎ করে রাত্রেবেলা আসার পরে, তো উনি গেট লাগিয়ে বাসায় আসে। তো যেহেতু উনি ওই আব্দুর রউফ সাহেবকে বলেছিলেন যে আপনি শুয়ে পড়েন, তো উনি যেহেতু ওনার রুমে চলে যায়, তো ওই দরজা খুলতেই রাসেল ভাই, মানে আমরা বাইরে থেকে আসলে যদি ভেজা অবস্থায় আসি, দেখবেন যে শরীর থেকে কাপড় চোপড় থেকে পানি এমনি পড়তে থাকে মেঝেতে, কিন্তু ছেলেটা যে আসছে মেঝেতে কোনো পানির ছিটাও নাই বুয়ার ভাষায়। তো বুয়া দরজা খুলে দেখে যে ওখানে কেউ নাই। এখন রাসেল ভাই যেটা হচ্ছে, আমি বলছি বুয়ার কথা, যে উনি দরজা খুলে দেখে ভেতরে কেউ নাই। তো বাথরুমের দরজা নক করতেই বাথরুমের দরজাটা খুলে যায়, তার মানে বাথরুমের ভিতরে ঢুকে দেখে কেউ নাই। পুরো বাসাটা সার্চ করে দেখে বুয়া ওই যে ছেলেটা এসেছিল একটু আগে, সে নেই, তাকে পাচ্ছে না। তো বুয়া কি করলো, মনে করেছে যে ছাদের উপর উঠলো নাকি আবার। এই বৃষ্টির মধ্যে সে ছাতা নিয়ে এসে ওই ঘরের বাইরে যে একটা সিঁড়ি দেওয়া আছে, সিঁড়িতে ছাদের উপর উঠে দেখে যে না, ছাদের উপরও কেউ নাই। সে আবার নিচে নেমে ভেতরে ঢুকে দরজা নক করে বলে যে সাহেব, আমাদের বাবা যা আসলো, বুয়ার বয়স 35 থেকে 40 হবে, বাবা যা আসলো উনি তো নাই ঘরের ভিতরে। ওনাকে খুঁজলাম পুরো বাড়ি, গেটের কাছে গেলাম, গেটের তালাটা পর্যন্ত লাগানো। যদি তালা বাইরে দিয়ে কেউ লাগাই দিত তাহলে বাইরে দিয়ে তালা থাকতো, ভেতর দিয়ে যেভাবে সে তালা লাগিয়ে আসছিল। আর খুব বেশি সময়ে যে হয়ে গেছে তাও কিন্তু না রাসেল ভাই। রান্নাঘর থেকে শুরু করে বাসার আনাচে কানাচে দেখলো যে কোথাও পাওয়া যাচ্ছে না। তাহলে কে আসলো বাসার ভেতর? উনি উঠলেন, এবং উনি উঠলেন, ওনার ওয়াইফ উঠলেন না। উনিও সার্চ করলেন, আসলেই তো পাওয়া যাচ্ছে না। তো বুয়া কি করলো, বলেছে বাসার পিছনে তো দেখি নাই, বাসার পেছনে যাই। বাসার পিছনে বুয়া যাওয়ার পথেই হঠাৎ করে একটা সাউন্ড আসলো, বেশ জোরে চিৎকারের সাউন্ড। উনি এক দৌড়ে ভিজে ওই বাসার যে জায়গাটাতে উনি মাটি ফেলে সুন্দর করে বসার জায়গা করেছিল, ওটার পিছন দিক দিয়ে গাছগাছালি, তো পিছনে যাওয়ার পরে সে দেখে যে বুয়া পড়ে আছে। বুয়াকে ঘরে টেনে নিয়ে আসে এবং জোরে জোরে ডাকতে থাকে ওনার ওয়াইফকে। ওনার ওয়াইফও তাকে হেল্প করে, বাসায় বুয়াকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যেটা হয় যে বুয়া জ্ঞান ফিরছিল না, পালস আছে, শ্বাস নিচ্ছে, সবকিছু নর্মাল, কিন্তু বুয়া অ্যাপারেন্টলি সবকিছু নর্মাল, কিন্তু বুয়ার কোনো জ্ঞান আসছে না। 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, বুয়ার কোনো জ্ঞান আসছে না। ওই পর্যায়ে তারা ডিসিশন নেয় যে ঠিক আছে হাসপাতালে নিয়ে যাব। বুয়াকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই বুয়া তাদেরকে যখন জ্ঞানটা ফেরার পরে বুয়া কাউকে চিনে না রাসেল ভাই। আবারও তাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। যখন ঘুম থেকে ব্যাক করে, হঠাৎ করে তার সবার কথা মনে পড়ে। একে একে পুরা ঘটনা তিনি বলে যে ওই দিন গতকাল রাত 2 দিন আগের রাতে যে ঘটনাটি ঘটে, সে রুমের ভিতরে সবাইকে খোঁজার, মানে ওই ভাইয়াকে খোঁজার পরে সে আর কাউকে ওই ভাইয়াকে খুঁজেই পায় নাই। তো যখন সে ওই বসার জায়গাটা ক্রস করে পেছনে গাছের দিকে যায়, তিনি দেখেন যে আবছালো থেকে যিনি ঝুলছে। আরো কাছে যায়, গিয়ে দেখে যে আব্দুর রউফ সাহেবের ছেলের ডেড বডি ঝুলছে গাছের ভেতর। এটা দেখে তিনি অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, এখন সবচেয়ে ভয়ের কথা হচ্ছে, যিনি যে ঘটনাগুলো খুলে বলছেন কাদের সামনে বলছেন? সেখানে আব্দুর রউফ সাহেবের ছেলেও ছিল, আব্দুর রউফ সাহেবও ছিল, তার মেয়েও ছিল, তার ওয়াইফও ছিল। তার মানে তার ছেলে ওই দিন ঘরে আসেই নাই আসলে। এই জিনিসটা শুধু একমাত্র প্রত্যক্ষ করে হচ্ছে আব্দুর রউফ সাহেব নিজে। বুয়ার সাথে সাথে তিনি তো প্রত্যক্ষ করেনি, তো সে কি করেন, একজন বাবাকে নিয়ে আসেন, একজন বুজুর্গ মানুষকে নিয়ে আসে বাসাটার মধ্যে। পুরো বাসাটা সার্চ করে দেখে ওই লোকটা তাকে ডিটেলসে কিছু বলে না, বলে যে খালি আমি একটা কাঠি গেঁথে দিয়ে যাচ্ছি বাসার মাথার মাঝখানে, আপনারা কি করবেন, এই জিনিসগুলো করবেন। কি বলেছে রাসেল ভাই সেটা আমি বলছি না, এইগুলি করবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা, আপনারা কিছু খারাপের জন্য প্রিপেয়ার থাকেন, যেটা হয়তো আপনাদের ঘটতে পারে, আপনাদের জীবনের জন্য দাগ হয়ে থাকবে। এটা বলে গেল উনি। ঠিক 1 সপ্তাহ পর রাসেল ভাই, এই 1 সপ্তাহের মধ্যে যেসব উল্টো পাল্টা কাজ হচ্ছিল, যেমন মনে করেন রাত্রেবেলা ঘুমাতে যাবে, রাত্রে ঘুমানোর অবস্থায় হঠাৎ করে ঘুম ভাঙলো। কিসে ঘুম ভাঙলো? ছাদের উপরে মনে হয় একটা গাছ ভেঙে পড়েছে, এরকম সাউন্ড। উনি যাচ্ছে না উপরে, কিন্তু ছাদের উপরে একটা গাছ ভেঙে পড়ছে। অথবা রান্নাঘর থেকে ধোয়ার কিছু গন্ধ, স্মেল আসছে, রান্নার স্মেল আসছে, হয়তো কেউ রান্না করছে। রাত্রে 12টা 1টা 2টার দিকে কে রান্না করবে আসলে ভাই? তো ঘুম ভাঙছে, এমন সময় স্মেল আসছে রান্নাঘর থেকে রান্না করা। উনি জিনিসগুলাকে নর্মাল হিসাবে নিলেন না। 1 সপ্তাহ পর, নর্মাল কোনো ঘটনাই না রাসেল ভাই, এগুলি নর্মাল কোনো ঘটনাই না। 1 সপ্তাহ পর উনি যখন রাত্রেবেলা ঘুম ভাঙে, ওনার খুব আহামরি কিছু না, নর্মাল অবস্থায় ঘুম ভাঙে, বাথরুমে যাবে, ওয়াশরুমে যাওয়ার পথে হঠাৎ করে ভূমিকম্পের মতো একটা জিনিস ফিল করে সে।
বাসাটা নড়ছে। তিনি তার ওয়াইফকে সবাইকে জাগায়, এই ভূমিকম্প ভূমিকম্প ভূমিকম্পের মতো নড়ছিল। তো বাসার সবাই ছিল, কিন্তু তার ছেলেও ছিল। তো বুয়া রুমে দেখে যে সবাই উঠে গেছে, বুয়াকেও সে জাগাতে গেছে। গিয়ে যেটা দেখে যে বুয়া শুয়ে আছে, সারা মেঝেতে রক্ত, আর বুয়ার দুটা কবজি আলাদা হয়ে আসে পরের পাশে। ও মাই গড, এটা যদি কেউ সামনাসামনি দেখে হঠাৎ করে যাওয়ার পরে রুমের মধ্যে, এবং কবজি কাটার কোনো রহস্য বা এবং রাসেল ভাই ওনারা আউট অফ নোওয়্যার এরকম ঘটনা এই প্রথম দেখলো। আর তাদের বাসার মধ্যেই ঘটলো এই ঘটনাটা। বুয়ার বাসায় ঘটলে একটা কথা ছিল, সেফ হয়ে যেত। তো বাসায় ঘটছে এখন, আশেপাশের মানুষ পরের দিন আসার পরে যখন ডেড বডি রিসিভ করলো, পোস্টমর্টেম হলো। পোস্টমর্টেমে কোনো ডেড বডি মানে মেরেছে তো মেরেছেই, আবার সেই সাথে দুটো কবজি আলাদা হয়ে গেছে। তো মোস্ট ইম্পর্টেন্ট কথা যে যখন ইনভেস্টিগেট চালানোর পরে কোনো হদিশ পাওয়া যায় না, তার লোকজনরা কেস করে। সেই রাসেল ভাই কেসটা এখনো পর্যন্ত নড়ছে এবং তাকে এখনো হাজিরা দিতে হয়, কিন্তু এই ঘটনার সাথে তারা কোনোভাবেই জড়িত না। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই ঘটনার সাথে তারা জড়িত না, এবং কোনো হদিশও পায় না যে এই ছুরি কাটা কিসের ছুরি, কিভাবে হলো না হলো। ওনার শরীরে কোনো ক্ষত বিক্ষতের দাগ নাই, কোনো ধরনের আঁচড়ের দাগ নাই, কোনো টর্চার করা হয় নাই। তাহলে হঠাৎ এই সাডেন ডেথ, খুবই নর্মাল ডেথটা উইদাউট কবজি কাটা। যদি নর্মালি একটা মানুষ পড়ে থাকতো রাসেল ভাই কেউ কিছু বলতো না, সেটা অন্য ব্যাপার। কিন্তু নর্মালি মারা গেছে, নর্মাল ডেথ সাথে দুটো কবজি আলাদা হওয়া, সেটা মানুষকে ভাবিয়ে তুলেছে। এবং আত্মীয়স্বজনরা কেস করে দেয়। এই 2017 স্টিল নাও দ্য কেস ইজ অন, এখনো পর্যন্ত চলছে সেটা। এন্ড থ্যাংক ইউ আলিফ আজকে আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি যে আবারও আপনাকে পাবো। আমরা এখন ডক্টর আলিফের পরে আমরা যাব বাবু ভাইয়ের কাছে। বাবু ভাইও দীর্ঘদিন ধরে আমাদের এখানে আসছেন, এবং তিনিও তাকে যদি জিজ্ঞেস করি যে কেন আসেন, সেটা বলবো যে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আসেন। সেটা তো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। এন্ড এখনো পর্যন্ত এটাই আমাদেরও সবচাইতে বড় পাওয়া, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা। আর এখানে যারা আসেন তারা কি পরিমাণ ভালোবাসায় সিক্ত হতে পারেন, সেটা আপনাদেরকে ওনারা আমার চাইতে ভালো বলতে পারবেন। তো বাবু ভাই কেমন আছেন? থ্যাংক ইউ রাসেল ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটু বলছিলাম যে মানে ইন্সপিরেশনটা কোথা থেকে আসে, যে এখানে যে আসেন, মানুষের ভালোবাসা আসলে অন্যরকম একটা ব্যাপার। অবশ্যই মানে ভূত এফএমে আসার যে একটা তাগিদ অনুভব করি, এটা মানুষের ভালোবাসা থেকেই আসলে। সেটাই। তো আমরা চলে যাই ঘটনায়, এবং আপনি ঘটনা বলেন না, আমরা তখন ভিডিওটা আপলোড করে ফেলি। আমার কাছে দুটো ঘটনা আছে রাসেল ভাই, ছোট আছে বড় আছে, কোনটা বলবো? আমার মনে হয় যে আমরা বড়টা দিয়ে শুরু করি। আচ্ছা, ওকে। বড় ঘটনা এটা হচ্ছে ইন্ডিয়ার আসাম রাজ্যের একটা ঘটনা রাসেল ভাই, এবং বেশ আগেকার। যিনি বলেছেন তিনি মানে আমার নানার বয়সী একজন, ঠিক আছে, এবং বেশ আগে বলেছিলেন। আমি ঘটনাটা মানে রিকল করে আবার বলছি আর কি। তো এটা হচ্ছে ওনারই এক বন্ধুর ঘটনা, সেই অনেক আমলে, অনেক আগে, সেই ধরেন পাকিস্তান আমল বা তারও আগের সময়। উনি ট্রাভেল করছিলেন আসামের মধ্যে, যে কোনো এক জায়গায় যাচ্ছিলেন আর কি, সামওয়্যার, ট্রেনে করে। তো রাতের বেলা ট্রেন, যেতে 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 বেশ লেট হয়ে গেছে, অন্ধকার, ধরেন সে সময় 7টা-8টা, মানে বেশ রাত, এরকম একটা সময়। তো ট্রেনটা একটা স্টেশনের সামনে এসে রাতের বেলা থেমে যায় আর কি। স্টেশন ঠিক বোঝা যাচ্ছে না, হালকা আলো আছে, এবং মানে দেখে মনে হচ্ছে যে বেশ পুরনো একটা ঘরের মতো আর কি। তো সে সময়কার স্টেশন গুলো এরকমই ছিল আর কি। তো উনি এখানে থামাতে উনি ট্রেন থেকে নামেন, এবং ওনার যে কম্পার্টমেন্টে খুব একটা যাত্রী ছিল না, সবাই ঝিমাচ্ছে। উনি নেমে গেছে ট্রেন থেকে, নেমে, কারণ ওনার একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। তো উনি হেঁটে গেলেন, যে বাইরে যে ঘুরে ফিরে ওনার কাজ সারলেন। তারপর উনি যখন আসছে, এসে উনি দেখতেছে ট্রেন নাই, ট্রেন চলে গেছে। তো উনি বেশ মানে অবাক হয়ে গেল যে ট্রেন চলে গেল, আমার সাউন্ড পাওয়ার কথা, মানে কিভাবে চলে গেল, বা আমি শুনলাম না। উনি হেঁটে একটু মানে ভেতরের দিকে গেছিল আর কি। যাই হোক, উনি এসে দেখে যে এখানে ওই যে রুমটা দেখছে, ওই রুমের দরজাটা খোলা, এবং সেখানে উনি আস্তে করে ঢুকলেন। চিন্তা করলো যে এখন এখান তো এই রাতের বেলা এখানে জঙ্গল আছে আশেপাশে, তো যাওয়াটা সম্ভব না আমার পক্ষে, আমি রুমে বসি, দেখি কি অবস্থা। তো রুমে বসে আছে, মানে একদম নীরবতা, রাতের শব্দ পাচ্ছে, আর কিছুই নেই। এর মধ্যে হঠাৎ করে আবিষ্কার করলো যে ওনার এই পাশে, ডান পাশের যে সিটগুলো ছিল, মানে পিছনে খটখট করে শব্দ হয়েছে। তো উনি ফিরে তাকালো, তাকায় দেখে যে একটা লোক একটা শালের মতো দিয়ে, মানে লোক বলতে একটা মানুষ আর কি, শাল দিয়ে চুপু হয়ে বসে গেছে। তো সে আবার তাকে জিজ্ঞেস করতেছে আর কি, যে
আপনি তো ট্রেন মিস করছেন, এখন তো আপনি দিনের বেলা ছাড়া যেতে পারবেন না, আর এটা পর দিন আসবে, আপনি যদি চান তাহলে আপনাকে আমি পৌঁছায় দিতে পারি। তো সে বলতেছে কিভাবে পৌঁছায় দিবেন? বলে আমার কাছে এখানে টাঙ্গা আছে, রাস্তা যাওয়ার রাস্তাও আছে, আপনি চাইলে আপনাকে পৌঁছায় দিতে পারি। তো বলছে টাঙ্গা কি ঘোড়ায় টানা টাঙ্গা? বলছে না, ঘোড়া না, এটা মাল মানে আদম গাড়ি, মানুষ টেনে নেয়। উনি বলতেছে যে এরকম জঙ্গলের মতো জায়গায় এখানে আদম গাড়ি টাইপের জিনিস, একটু অবাকই হয়েছে। বলছে আপনি কি টাঙ্গা চালান? বলে যে হ্যাঁ আমি চালাই। তখন সে বললো আচ্ছা ঠিক আছে, নিয়ে চলেন, আমি অমুক জায়গায় যাব। তো ওই লোকটা তাকে হিসাব করে বলতেছে যে ডিস্টেন্সটা একটা বললো যে এতটুক হবে, কত ক্রোশ রাস্তা হবে, চলেন নিয়ে যাই। তো ওনাকে নিল, উনি হেঁটে আসছে, এসে ওই লোকের পিছে পিছে যাচ্ছে, দেখে লোকটা একটু খোড়ায় খোড়ায় হাঁটে, এবং উনি অবাক হচ্ছে যে এই লোক কিভাবে মানে সম্ভব যে এরকম একটা খোড়ায় খোড়ায় হাঁটতেছে, দুর্বল কুজা হয়ে হাঁটে, এই লোকটাকে নিয়ে যাবে। তো তারপরে সে একটু মানে ভরসা পেয়ে যেতে একটা মানুষ আছে, হেঁটে হেঁটে বাইরে গেল। তো বাইরে যাওয়ার পরে উনি ওই দেখে যে ওখানে একটা এরকম টাঙ্গার গাড়ি রাখা এক জায়গায়, পুরানো বেশ। তো উনি উঠে বসলো, ওই লোক ওই টাঙ্গা গাড়ি নিয়ে ওনাকে টানা শুরু করলো। তো যেদিক দিয়ে যাচ্ছে রাসেল ভাই, রাস্তাটা আসলে দেখে ওনার মনে হচ্ছে না যে এটা খুব মানে রাস্তা, মানে গাড়ি ঘোড়া চলে সবসময়, এরকম কোন সাবলীল কোন রাস্তা না, বেশ মানে রুক্ষ, মানে গাড়ি কাঁপতেছে, করতেছে, এরকম একটা জায়গা। তো যেতে যেতে একটা জায়গাতে যখন যাচ্ছে রাসেল ভাই, জায়গাটা হচ্ছে যে আপনার এই জায়গাতে বনটা ফাঁকা, বেশ একটা মাঠের মতো জায়গা, দূরে কিছু মানে গাছপালা দেখা যাচ্ছে, এক জায়গায় কিছু আলো দেখতেছে উনি। তো টাঙ্গালাকে বলতেছে এখানে কি মানুষ থাকে? বলতেছে যে এখানে একটা বিয়ে বাড়ি, আপনি চাইলে এখানে থামতে পারি। বলছে না, বিয়ে বাড়িতে আমি থামবো কেন? বলে থামেন সাহেব, অসুবিধা নেই, আপনাকে আমি দেখাচ্ছি। তো তিনি বলতেছে যে না আমি থামবো না, তুমি আমাকে জায়গা মতো নিয়ে যাও। ওনার ভয় পাচ্ছে অন্য যে টাকার কিনা এরকম কিছু। তো যাই হোক, ওই লোকটা কোনো কারণে ওই সে আলো আলা জায়গাটার সামনে আসলো, এসে উনি দেখলো যে বেশ আলো টালো জ্বলতেছে ভিতরে। আলো মানে ওই যে মানে প্রদীপ এই ধরনের জিনিসপত্র জ্বলতেছে ভিতরে। তো দেখার পর ওই টাঙ্গালা থামে বলছে কি আমি কিছু পানি খাবো, আপনি চাইলে আসতে পারেন। তো উনি বলছে যে আমি আসবো, আমি এখানে বিয়ে বাড়ি কি আসবো, তুমি যাও। তো দেখছো ওই টাঙ্গালা ভিতরে চলে গেল গাড়ি রেখে। তো উনি বসে আসছে, বসে এক পর্যন্ত ঝিমুনি চলে আসছে। তো ঝিমুনি যখন চলে আসছে, তো মানে ঘুমের মতো মানে তন্দ্রা, তো এক সময় তার ঝিমুনিটা আবার ভাঙার পর উনি দেখতেছে উনি কোথাও নাই, মানে কোনো আলো টালো কিচ্ছু নাই। সে বসে আছে একটা টাঙ্গার মধ্যে ঠিকই, তো ওখানে কিচ্ছু নাই, পুরাই একটা ঝোপঝাড়ের মতো। তো সে ওখান থেকে নামছে, প্রচন্ড ভয় পেয়েছে, কারণ রাত, আবার একটা মানে একদম নির্জন এলাকা, বনের মতো। হেঁটে হেঁটে যখন ভিতরে ঢুকে দেখে রাসেল ভাই যে পুরানো বাড়ি ঘর আছে, কিন্তু বাড়িগুলো হচ্ছে রুইন, মানে মানে অনেক দিনের পরিত্যক্তন, ধ্বংস হয়ে গেছে একদম পুরো এরকম বাড়িঘর। তো সে প্রচন্ড ভয় পেয়ে সে ওই ঘুরে আবার যেদিক থেকে টাঙ্গা আসছিল সেদিকে হাঁটা ধরছে, কারণ ওই জায়গায় থাকার সাহস তার হয়নি। এবং হাঁটতে হাঁটতে সে এমন টায়ার্ড হয়েছে বলার মতো না, ঘেমে গেছে। সে একটা আন্দাজ করছে যে কতটুকু লোকটা নিয়ে আসছিল। একসময় উঠে সেই পুরানো সে স্টেশনেও গেছে সে। ওখানে যে দেখে রাসেল ভাই, ওখানে যে বাতি জ্বলতেছিল সেটাও নাই, সেই স্টেশনেও কোনো বাতি নেই, ঘর ঠিকই আছে কিন্তু কোনো বাতি নেই। সে প্ল্যাটফর্মে যে ওই ঘরের কাছে বসে মানে খুবই ভয় ছিল, এবং একসময় সে মানে ঠান্ডা ছিল, কাঁপতে প্রায় সে হয়ে গেছে। তো একটা মানুষের, প্রত্যেকটা মানুষের ভয়ের একটা পর্যায়ে কিন্তু আসলে মানুষ ঘুমাই যায়। তো সে ঘুমাই গেছে। সকালবেলা তার যখন ঘুম ভাঙছে, দেখছে যে ওখানে মানুষজন কয়েকজন ডাকতেছে তাকে। তো উঠছে, ওঠার পর তাকে জিজ্ঞেস করতেছে বাবু এখানে আসছেন কিভাবে, আপনি এখানে বসে আছেন? ওখানকার মানুষ বলতেছে যে কিভাবে এখানে আসছেন? তো বলতেছে যে আমাকে তো এরকম ট্রেন রেখে গেছে সেই। তো বলছে ট্রেন রেখে গেছে এখানে, তো এইটা তো মানে আপনার কোনো চালু ট্রেন স্টেশন না, পরিত্যক্ত ট্রেন স্টেশন, আপনি এখানে কিভাবে আসছেন? তো বলে যে আমাকে এরকম নামাইছিল এই সেখান, আমাকে একটা টাঙ্গালা এখানে একটা বিয়ে বাড়িতে নিয়ে গেছিল সামনে। তো বলতে ওইখানে বিয়ে বাড়ি, ওইটা হচ্ছে ডাকাতের বিয়ে বাড়ি। বলে ওইখানে একটা বাড়ি ছিল একটা সময়, আজ থেকে অনেক বছর আগে, সেখানে বিয়ে হচ্ছিল। বিয়ে হওয়ার সময় ডাকাতরা আক্রমণ করে সেই বাড়িটাকে পোড়ায় টোড়ায় দেয়, এবং বাড়ির যে মেয়ে আছে তাকে ধরে নিয়ে যায়। আর ওই যে আপনাকে যে টাঙ্গালার কথা বলতেছেন, এরকম টাঙ্গালা ওইখানেই থাকতো, সেই লোক এখান থেকে প্রতিদিন মানে কাজ করতো আর কি। ওই যে ওখানে বুধগুচ্ছ গ্রামের মতো যে ছিল সেখানে থাকতো, আর এখানে কাজ করতো, প্যাসেঞ্জার নিত। আর এই ট্রেন স্টেশনও এত স্লো যে এখানে এখন আর মানুষ ট্রেন থামায় না, এটা ওরকম ভাবেই পড়ে আছে। তো লোকটা পরে রাসেল ভাই খুবই ভয় পায়, এবং উনি পরবর্তীতে ওনার মতো ওখান থেকে চলে যায় আর কি। এটাই ছিল স্টোরিটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আমার এসেছেন? নাম মোহাম্মদ শরীফ হোসেন, আমি আসছি মিরপুর 10 নম্বর থেকে। জি, আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলায়, আমার গ্রামের বাড়ি হচ্ছে ভবানীগঞ্জ ইউনিয়নে। তো রাসেল ভাই, আমি আমার এক ছোট ভাইয়ের ঘটনা বলবো আজকে। জি। রাসেল ভাই, আমার ভবানীগঞ্জ বাজারে ব্যবসা আছে। তো আমার আমার সাথের ব্যবসায়ী, ওর হচ্ছে একটা ক্রোকারিজ দোকান। ওর নাম হচ্ছে সুজন। তো আমাদের হচ্ছে 1 নং ওয়ার্ডে বাড়ি, ওদের হচ্ছে 2 নং ওয়ার্ডে। তো ভাই, আমি ওর কাছ থেকে কিছুদিন আগে এই ঘটনাটা জানছি। ঘটনাটা হচ্ছে, ওর একদিন দুপুর বেলায় ও বাড়ি থেকে আসতেছে। তো আসার সময় দেখছে যে ওদের বাড়ির পাশে একটা মানুষ মারা গেছে, ওখানে কবর দেওয়া হয়েছে রাস্তার পাশে। তো আর মনে তেমন কিছু না, চলে আসছে ভাইয়া। ও রাতের বেলায় যখন আমরা প্রায় সময় রাতে ভাইয়া বাজারে আড্ডা দিই অনেক রাত পর্যন্ত। তো সেক্ষেত্রে রাসেল ভাই, ওই একদিন যেদিন ঘটনাটা হয় সেদিন রাত 2টা-2:30টার সময় ও বাড়িতে গেছে। তো যাওয়ার সময়, ও যে দুপুরে আসার সময় তো দেখছে যে ওখানে কবরস্থান, ওর আর মাথায় এত কিছু নাই। সে কবরস্থানে একটু আগে হঠাৎ ওর মনে হয়েছে যে এখানে আজকে একজন মানুষ কবর দিছে। তো নিজে নিজেই খুব ভয় পাইছে। ভয় পাওয়ার পরে ওর পাশে একটা ফ্রেন্ডের বাসা ছিল, ওই ফ্রেন্ডের নাম ধরে ডাকছে। ও আসছে, আসে ওরে বলছে যে কি হয়েছে। বলছে যে এইভাবে আমি ভয় পাইছি, ভয় পাওয়া ধরে ডাকতাম। তো ওই ফ্রেন্ড গিয়ে ওরে বাসায় দিয়ে আসছে। আর ও প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ঘুমানোর পরেও কিছুক্ষণ পরেও ঘুমের মধ্যে স্বপ্নে দেখছে যে সিলের মতো অনেক বড় আকার একটা পাখি এসে কামড় মারতেছে। পরে তখন ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে আবার শুয়ে গেছে দেওয়াটার উপরে। এরপরে পরের দিন সে আবার বাজার আসছে, বাজারে এসে আবার বাড়িতে ওই রাতে একটু আগেই গেছে। যাওয়ার পরে সে বাড়ি থেকে অন্য দিনের মতো খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ঘুমানোর পরে 2টা-2:30টার সময় ভাইয়া সে আবার আগের রাতের মতো সেম ওই স্বপ্নটা দেখছে যে একটা সিলের মতো আসা ওরা আঘাত করতেছে। তো ওর সাথে সাথে উঠে পড়ে ঘুম থেকে। উঠে যাওয়ার পর তার আম্মারে ডাকছে। তো সে বাথরুমে যাবে, বাথরুমে যাওয়ার কথা বলছে। তার আম্মা উঠছে, হারিকেন নিয়ে উঠছে। ও যেহেতু স্বপ্নে দেখছে জিনিসটা ভয় পাইছে, তো হারিকেন নিয়ে ওঠার পর ওর আম্মা উঠানে ছিল, ও বাথরুমে গেছে। ও বাথরুম থেকে বের হয়ে দেখে যে ওর আম্মা উঠানে, গ্রামের বাড়িতে ভাইয়া পাতা থাকে, তো পাতা নিচ্ছে পাকঘরে। তো অল্প কিছু পাতা। তো ভাবছে ওর আম্মা তো উঠানে, ও আবার স্মোক করে ভাইয়া। আচ্ছা। তো পরে ও ঘরে চলে আসছে। আসার পরে ও ওখানে একটা সিগারেট ধরাইছে। খাওয়ার পর 10-15 মিনিট এর মধ্যে একটা সময় হয়ে গেছে। একটু ওয়েট করেছে ওইখানে, মানে সময় গেছে ওখানে। সময় যাওয়ার পর ও ভাবছে যে ওর আম্মা এখনো আসতেছে না। তো আবার ওর রুম থেকে ও বাইরে গিয়ে দেখে যে ওর আম্মা এখনো পাতা নিচ্ছে। আচ্ছা। তো পরে দেখতেছে যে ও জিনিসটা বুঝছে যে ও যেহেতু ভয় পেয়েছে, ওর আম্মার যাই বলতেছে, আম্মা তুমি এখনো কি করো এখানে। পরে ওর আম্মা ও যখন যাই ধরছে, ওর আম্মা একটু ফাল দিয়ে উঠছে। ওঠার পরে বলতেছে তুই কখন আসছস। ও বলতেছে আমি তো অনেকক্ষণ আগেই বের হয়েছি, তুমি তো এখনো পাতা নিচ্ছ। আর যেই কয়টা পাতা ওগুলো অল্প পাতা, একবারে নিলেই হয়। তো পরবর্তী ও বুঝছে যে ব্যাপারটা, যে ভয় পাইছে ও জিনিসটা। তো ওরা মানে নিয়ে ঘরে চলে আসছে। আসার পর ওর মতো শুইছে, ওর আমার রুমে চলে গেছে। পরবর্তী আবার শোয়ার পর আবার সেম হচ্ছে ওই স্বপ্নটা দেখছে যে ওই যে পাখির চিলের মতো অনেক বড় পাখি এসে ওর আঘাত করতেছে। পরবর্তীতে আবার ঘুম ভেঙে যায় ওর। ঘুম ভেঙে যাওয়ার পরে ও আবার উঠে গেছে। উঠে যাওয়ার পরে ও জানলাটা খুলছে, যে একটু গরমও লাগছে এই কারণে সে জানলাটা খুলছে। খোলার পরে ও দেখতেছে যে ওই যে জানলা যখন খুলছে ভাইয়া, সে দেখছে যে কালো কিছু একটা এখান থেকে সরে গেছে। সে ভাবছে হয়তো ঘুম শুয়ে আবার উঠছে, তো সে কারণে হয়তো চোখের ভুল হতে পারে। সে জানলার পাশে গিয়ে দেখে যে সত্যি সত্যি কালো, খুব কুৎসিত চেহারার একটা কিছু দাঁড়ানো। সে খুব ভয় পাইছে। ভয় পাওয়ার পরে খুব চিৎকার করছে। চিৎকার দেওয়ার পরে তার আম্মা আব্বা চলে আসছে। এসে বলতেছে কি হয়েছে। তো বলতেছে যে এই ঘটনা আমি এইভাবে দেখছি। তো পরে ওই দিন রাত ওরা একা ঘুমাইতে জানে, ওর ভাইরে দিছে, ওর সাথে শুইছে। শোয়ার পরে পরের দিন সকালবেলায় তো ওর আব্বা হয়তো শুনছে যে তার আম্মার সাথে কি হয়েছে, তার সাথে কি হয়েছে। হওয়ার পরে ওরা আমাদের ওখানে কারি হুজুর নামে একজন হুজুর আছে, উনি আবার এইসব ব্যাপারে ঝাড়ফুঁক এগুলো করে। তো পরে ওনার কাছে গেছে। তো ওনার কাছে যাওয়ার পরে উনি বলছে যে ওদের ভয় পাইছে কবরস্থানের কারণে। আর ওই রাস্তাটা ভাইয়া অনেক খারাপ একটা রাস্তা। আচ্ছা। তো পরবর্তীতে হুজুর ওরা একটা তাবিজ দিছে। আর বলছে ওই ভয় পাওয়াতে ওরা আরো ভয় লাগানোর জন্য এমন করতেছে। তো বলছে একটা তাবিজ দিছে, এই তাবিজটা যেন না হারায়। তাবিজটা যদি হারায় তাহলে তার ক্ষতি হইতে পারে। তো মোটামুটিও আসছে। আসার পরে 4-5 দিন ওই তাবিজটা তার সাথে ছিল। আর এই 4-5 দিন আর একা বাজার থেকে এখন আর যায় না। আর আগে যেরকম 2টা-2:30টার সময় যাইতো, এখন আর সে 11টা, 11:30 এই সময় চলে যায়। তো ভাই এই সময় যে সে যে যায়, সে আর একা তো যায় না, 2-3 জন সাথে থাকে, অথবা সে একা আরো 1-2 জন থাকে। তো সেই যাওয়ার পথে
সে যাওয়ার পথে দেখে যে বিভিন্ন যে রাস্তার মোড় অথবা আপনার বাজার এইসব স্পেসগুলোতে হয়তো একটা কুকুর যায়, ও দেখে আর কেউ দেখে না, একটা বিড়াল যায়, অথবা কিছু কিছু বাঁশ জারির সময় বাঁশ শুয়ে থাকে, ওর সাথে বলতেছে যে দেখ বাঁশটা শুয়ে আছে, কই কোনো তো বাঁশ শুয়ে নাই, ওই দেখে কিন্তু সাথে যে আসে সে আর দেখে না। এইভাবে ওর সাথে আবার এরকম কয়েকদিন হয়, পরে আবার ওই কারি হুজুরের কাছে যায়, যাওয়ার পরে কারি হুজুর বলতেছে তাবিজটা কই, তো বলতেছে মানে হাতে যাওয়ার বলতে পারে না তাবিজটা যে হারাই গেছে, আবার একটা তাবিজ দেয়, তো আবার বলছে খুব সাবধানে রাখতে হবে তাবিজটা, না হলে ওর অনেক বড় ক্ষতি হতে পারে। তো এগুলোর পরে সেই তাবিজটা মোটামুটি থাকে। তো এরপর থেকে ভাইয়া ওর প্রতি অন্য সময় এমন হতো না, খাওয়া দাওয়া করে শোয়ার পর আর বাথরুমে যাওয়া লাগতো না, কিন্তু এই ভয়টা পাওয়ার পর থেকে ওর প্রতিদিন খাওয়া দাওয়া করে শোয়ার 1-1.5 ঘন্টার মধ্যে ওর কিন্তু বাথরুম ধরে বা বাথরুমে যাইতে হয়, এই সমস্যাটা হয়। তো মোটামুটি সেটা হয়তো টেনশনে হয়, বাট জিনিসটা যে তিনি এক্সপেরিয়েন্স করেছেন এটাই সবচেয়ে বড় কথা। তো এটাই ছিল আপনার স্টোরি, রাইট? থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাবো আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এন্ড মাসুম ভাইয়া এন্ড অল টু মাই লিসেনার্স। আমি মোহাম্মদ ইয়াকুব আলী, আমি আসছি মিরপুর 2 নাম্বার থেকে, আমার হোম টাউন সিরাজগঞ্জ। ভাই আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটছে আমার সাথে 2006 সালে এবং 2011 সালে। যাই হোক, 1999 সালের দিকে যখন আমার বয়স প্রায় 6 কি 7 বছরের মতো, তখন আমি, আমার আম্মা, আমার ভাইয়া এবং আমার বড় আপু মিলে আমাদের গ্রামের পাশে একটা গ্রামে যাই একটা প্রবলেমের জন্য, একটা কবিরাজের কাছে। সেখানে যাওয়ার পরে আমার আম্মা সেই কবিরাজের কাছ থেকে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ করার পরে যখন আমরা বাসায় ব্যাক করতেছি, ঠিক সেই সময়ই কবিরাজটা হঠাৎ করে আমাকে ডাক দিল, যেদিকে আয়। তো আমি তার কাছে গেলাম, যার পরে সে আমার হাতটা ধরলো, ধরে বসাইলো। বসার পরে আমার আম্মুকে জিজ্ঞেস করতেছে যে এটা কার, এটা মানে কার ছেলে, এটা কি? তখন আম্মা বলতেছে হ্যাঁ আমার ছেলে এটা। তখন ওই কবিরাজটা আম্মুকে বলতেছে তোর ছেলেকে তুই একটু দেখে রাখিস, ঠিক আছে? তোর ছেলের পিছে একটু সমস্যা আছে, আই মিন একটু প্রবলেম হতে পারে, একটু বিপদে পড়তে পারে, একটু দেখে শুনে রাখিস। তো আম্মু জিজ্ঞেস করছে কেন হঠাৎ করে আপনি এরকম কথা বলতেছেন কেন? তখন কবিরাজটা বলতেছে তোর ছেলেকে যে কেরম যা বুঝলাম সেটা তুলার আসি, তো তার পিছনে এক রকম সমস্যা আছে। তো আম্মু জিজ্ঞেস করছে কিরকম সমস্যা? তো বলছে এরকম যে তোর ছেলের পিছে এরকম মানে খারাপ কোনো কিছু, ভূত, ঠিক আছে, জিন টিন হাবি জাবি, প্লাস এরকম সাপ পোকামাকড় অনেক কিছু লেগে থাকবে, তো সেগুলো থেকে একটু কেয়ারফুল থাকলেই হবে, ঠিক আছে? যাই হোক, তো আম্মু এটা শোনার পরে আর এরকম বলে দিচ্ছে, কবিরাজটা বলে দিচ্ছে যখন ওই তোর ছেলেকে কোথাও যেতে দিবি কখনো একা ছাড়বি না, ঠিক আছে? কারণ একা ছাড়লে একটু প্রবলেমটা হতে পারে, একটু দেখে শুনে রাখবি, চোখে চোখে রাখবি। তো যাই হোক, আম্মা আব্বা এবং সবাই আমাকে চোখে চোখে রাখতো, কোথাও একা ছাড়তো না, স্কুলেও কখনো একা ছাড়তো না, সঙ্গে নিয়ে যাইতো আসতো। তো যাই হোক, এটা হওয়ার পরে 2006 সালের দিকে আমি যখন ক্লাস 6-এ পড়ি, ঠিক তখন বিকালের দিকে আসরের নামাজের পরে খেলতেছি, আমরা বন্ধুরা মিলে আমাদের বাড়ির পাশে একটা মাঠে খেলতেছি। তো খেলার অবস্থায় হঠাৎ করে আমার আব্বা আমাকে ডাক দিছে, আমাকে নাম ধরে ডাক দিছে যে একটু আসো, তোমার আম্মু তোমাকে ডাকতেছে, একটু বাজারে যেতে হবে, ঠিক আছে? এটা বলেন এই আমার আব্বা আমার দুজনে এবার পান খেতে একটু ভালোবাসতো, পান খায়, তো এই পান আর সুপারি নিয়ে আসার জন্য আমাকে বাজারে পাঠাবে। তো যেহেতু খেলতেছি, ছোট ছিলাম, খেলার প্রতি একটা যোগ বেশি ছিল, তো খেলা থেকে আসলে যাইতে মন চাইতেছিল না। তারপরেও বাবা যেহেতু বলছে অগত্যা সত্যি যেতে হয়েছে। তো বাজারে যাওয়ার জন্য আমাদের 2টা রাস্তা ছিল, একটা রাস্তা দিয়ে গেলে ওখানে সবাই যাতায়াত করে রাস্তাটা দিয়ে, ওইখান দিয়ে সবাই, আমরা নিজেরাও যাই, বাট যেহেতু খেলা আবার ফিরে এসে খেলতে হবে, আমরা ব্যাটিং এ ছিলাম, সো এই জন্য ভাবতেছি যে শর্টকাট রাস্তাটা দিয়ে গেলে আমরা তাড়াতাড়ি ফিরে আসতে পারবো এবং আবার খেলতে পারবো। তো আমাদের বাড়ির পাশ দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে বাজারে যেতে 5 মিনিট টাইম লাগে। তো রাস্তাটা আবার মানে খুব বেশি ভালো ছিল না, তার রাস্তার চারপাশে ঝোপঝাড়, ঠিক কচু ক্ষেত, তারপর হচ্ছে গিয়ে আপনার একটা পরিত্যক্ত ডোবা রয়েছে যেখানে কেউ কোনো কাজও করে না, এটা কচুরি পানা দিয়ে, কচুরি দিয়ে একদম ভরপুর। তো আমরা সেই রাস্তা দিয়ে আমি আর আমার 2টা ফ্রেন্ড, হ্যাঁ, শিবলি এবং নাহিদ, আমরা যাচ্ছিলাম। তো বাজারে গিয়েছি, বাজার থেকে ওইগুলা কিনে নিয়ে আমরা আসতেছি। ঠিক মাগরিবের আজান হবে এই একটু আগ মুহূর্ত আর কি, মানে মাগরিবের প্রায় কাছাকাছি হয়ে গেছে, চারদিকে অন্ধকার একটু নেমে আসতেছে। ঠিক এই সময় আমরা ওই পুকুর পাড়ে ওইখান দিয়ে আমরা আসতেছি। তো
তো আস্তে আস্তে হঠাৎ করে আমি দেখতেছি যে ওই পুকুর পাড়টার একদম শেষ প্রান্তেও নয়, পুকুর পাড়টার একদম মাঝখানেও নয়, শেষের দিকে আর কি একটা মহিলা একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে কান্না করতেছে আর হাতের ইশারা দিয়ে আমাকে ডাকতেছে। তো আমি তো সেটা দেখে একদম ঠান্ডা হয়ে আমি দাঁড়ায় আছি এবং তার দিকে তাকাই আছি অপলক দৃষ্টিতে, বাট কিছু বলতে পারতেছি না। তো আমার যে দুটা ফ্রেন্ড ছিল ওরা আমাকে রেখে একটু সামনের দিকে আগায় গেছে, বাট হঠাৎ করে যখন তারা দেখতেছি কি ব্যাপার আমি নাই তাদের সাথে, তো তার পিছনে তাকায় দেখে আমি পুকুরের দিকে ওই ডোবার দিকে মানে এক দৃষ্টিতে অপলক দৃষ্টিতে তাকায় আছি, কি যেন দেখতেছি। বাট আশ্চর্যের ব্যাপার হলো আমি দেখতেছি কিন্তু ওরা দুজনে একজনও দেখতেছে না। তো আমাকে এসে ওরা এরকম ধাক্কা দিয়ে বলতেছে, কি ব্যাপার আলী, তুই এখানে দাঁড়ায় আছিস, কি বাসায় যাবি না? পরে আমি ওদেরকে বলতেছি, দেখ তো ওই পুকুরে যে মহিলাটা একটা বাচ্চা কিনে যে দাঁড়ায় আছে, হ্যাঁ ওকে কি মানে তোরা কেউ চিনিস? ঠিক আছে, কারণ এরা যদি যদি আমাদের মহল্লা আমাদের এলাকার যদি কেউ হয় তাহলে আমরা চিনবো। এখন ওরা বলতেছে যে আলী তুই কি আমাদের সাথে মজা করতেছিস? কারণ ওদেরকে মাঝে মাঝে আমি একটু ভয় টয় দেখাইতাম, ঠিক আছে, একটা ভয় দেখানোর আমার একটা অভ্যাস ছিল। তো বলেছে আমার সাথে কি মজা করতেছিস? এই সন্ধ্যার সময় ভাবতেছি যে এরকম কথা বললে আমরা ভয় পাবো, সেই জন্য বলতেছিস না? তো আমি ওদেরকে কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না যে হ্যাঁ আমি আসলেই দেখতেছি, বাট তোরা দেখার চেষ্টা কর, তোরা দেখতে পারবি। কিন্তু আসলে ওরা কেউ দেখতেছিল না, বাট আমি শুধু দেখতেছি। কিন্তু যেহেতু ওরা দুজন দেখতেছে না, আমি দেখতেছি, তো আমার কথা তাদের কাছে কোনো মূল্য নাই, যার কারণে আমাকে টেনে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ি পাওয়ার ঠিক 20 থেকে 25 মিটার ডিস্টেন্স হবে। ঠিক এই সময় আমরা তিনজন যাইতেছি, হঠাৎ করে পিছন থেকে আমাকে একটা টোকা দিছে। তো আমি পিছনের দিকে যখন তাকাইছি, তাকানোর পরপরই দেখি ওই মহিলাটাই যে পুকুরে দাঁড়ায় ছিল তার বাচ্চাকে নিয়ে আমার সামনে এসে, আমি যখন ঘুরে তাকাইছি তখন আমাকে বলতেছে, তোকে আমি হাত ধরে সাথে ডাকলাম আমাকে পানি দেওয়ার জন্য, তুই আমাকে পানি দিলি না কেন? এই বলেই তার দুইটা হাত দিয়ে আমার গলা চেপে ধরছে। যখন গলাটা চেপে ধরছে আমি এতটাই ভয় পাইছি যে আমি এখন যে চিৎকার দেবো, ওদেরকে ডাকবো, বাট আমার গলা থেকে কোনো সাউন্ড বের হইতেছে না, বাট আমি বুঝতেছি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আবার এখানে যে আমি ওকে যে ধাক্কা দেবো প্লাস ওর হাতটা আমি টেনে ছাড়াই দেবো, কিন্তু ওর হাতটা এরকম ছিল যে আলোর মতো, যেরকম আলোকে দেখা যায় বাট স্পর্শ করা যায় না। আমি যখন হাতটা ছাড়াইতে নেই আমার হাতটা দুই পাশে চলে যায়, বাট ওকে আমি স্পর্শ করতে পারি না। আমি অনেক ছোটার চেষ্টা করি, এক পর্যায়ে দেখা যাচ্ছে আমি আমার সেন্সটা হারাই। যখন আমার সেন্সটা ফিরে পাই তখন আমি দেখি আমি আমার রুমে আমার বিছানায় শুয়ে আছি, পাশে আমার আম্মা বসে কান্না করতেছি। যাই হোক, আমার যখন সেন্সটা ফিরে আসে তখন আম্মা জিজ্ঞেস করে যে বাবা তোর কি হয়েছিল, তোকে শিবির নাহিদ এরকম সেন্সলেস বা অজ্ঞান অবস্থায় বাসায় নিয়ে আসছে, তোর কি হয়েছিল, শরীর খারাপ? আমি তখন বলছি যে না মা, আমার তো শরীর খারাপ না, যাই হোক আমার সাথে যা যা ঘটছিল পুকুরে আমি কি দেখছি, তারপরে আমাকে পিছন থেকে টোকা দিয়ে কে কি জিজ্ঞেস করছে, যখন আমি এইগুলা বলছি, হ্যাঁ এগুলা বলার পরে এখন আম্মা মানে এটা শুনলো। আমার পাশে আমার বাবা দাঁড়ানো ছিল, সে তো আমার উপরে অনেক রাগ, ঠিক আছে, কারণ সে তো কখনো আমাকে একা ছাড়তো না, ঠিক আছে, প্লাস এই সন্ধ্যার দিকে ওইটা খারাপ জায়গা, ওইখান দিয়ে আসলে মূলত কেউ যাতায়াত করে না, আমরা কেন গেলাম এটার জন্য। আমি তো কিছুক্ষণ আগে অজ্ঞান অবস্থায় ছিলাম, আমার শরীরটা ভালো আছে কি না আছে সেটা দেখার বিষয় না, আমার বাবা আমাকে মারার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। যাই হোক, বাবা চলে গেল, তখন আমি আমার আম্মাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমার এই ঘটনাটা এখানে ঘটলো, এটার কারণটা কি? যাই হোক, আম্মা বলতেছে যে ওই যে পুকুরটা দেখছিস, পুকুরটা ভালো না, এটা নিয়ে অনেক হিস্টোরি আছে। যেমন 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছে, হ্যাঁ ওই সময় যে সমস্ত এলাকার মানুষগুলাকে মারা হয়েছে, সেই মানুষগুলাকে ওই পুকুরে কি করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে এবং তাদেরকে ওইখানে মানে এরকম পুঁতে ফেলা হয়েছে। আর ওই মহিলাটাকে যে দেখছিস, ওই মহিলাটা অনেকের চোখেই পড়ছে, ঠিক আছে, তোর চোখে এরা শুধু পড়ছে তা নয়, ওই মহিলাটা ছিল ওই আমাদের ওই এলাকারই একটা মহিলা। হ্যাঁ, সে গর্ভ অবস্থায় ছিল, কিন্তু পাকিস্তানি বাহিনীরা তাকে ওই গর্ভ অবস্থায় তাকে অনেক নির্যাতন করে এক পর্যায়ে মেরে ফেলে। কিন্তু মরে যাওয়ার পুরো অবস্থায় পর্যন্ত সে কি করতো, সবার কাছে চিৎকার করে করে ভাঙা গলায় এরকম পানি চাইতো, কিন্তু কেউ পানি নিয়ে এগিয়ে তাকে পানি দেওয়ার মতো সাহস কেউ সাহস দেখাইতে পারে না বা যায় নাই, যার কারণে সে এক পর্যায়ে মারা যায়। এবং এইটাই সে এই রূপটা নিয়ে মাঝে মাঝে সবার চোখে ধরা দেয়, শুধু তোর চোখে ধরা দেয় তা না। যাই হোক, এটা শোনার পরে এরপর আমার সাথে অনেকগুলা কোইন্সিডেন্ট ঘটেছে। যাই হোক, সেগুলো আমি পরবর্তীতে বলবো, এখন বলতে চাচ্ছি না। বাট আমার সাথে লাস্টে যেটা ঘটছে সেটা হচ্ছে 2011 সালের দিকে আমি যখন কলেজে পড়ি, ঠিক কলেজ ফার্স্ট ইয়ারে একদিন রাত্রে আমি পড়াশোনা করতেছি আমার কলেজের পড়াশোনা নিয়ে। অন্য স্টোরি মনে হয়। না 8 ভাই। আচ্ছা।
যখন পড়াশোনা করতেছিলাম হঠাৎ করে রাত 12:40-41 দিকে আমার একটা ফ্রেন্ড, আমার একটা বান্ধবী আমাকে ফোন করে। যখন ফোন করে তো আমি ফোনটা রিসিভ করি, তার সাথে কথা বলি। তো কথা বলার এক পর্যায়ে রুমের মধ্যে থেকে আমি রুমের বাইরে চলে আসি। যখন বাইরে চলে আসি, এরকম রুমের বাইরে থেকে আমি একদম বাড়ির বাইরে চলে যাই। তো আসলে গ্রাম অঞ্চলে ভাইয়া, আপনার ঘটনাটা কি সেটা আমরা শুনবো একটু প্লিজ, ঘটনাটা বলেন। ওইটাই, হ্যাঁ, যখন ওই বাড়ি যখন বাইরে চলে আসি, তো আমি কথা বলতে বলতে হঠাৎ করে আমি আমার ওই বাড়ির রাস্তাটা থেকে আমি আগাতে আমি গিয়ে আমাদের মেইন রোড, যেটাকে বলে পাকা রোড, সেই পাকা রোডে গিয়ে আমি এক সময় ওইখানে গিয়ে অবস্থান করি এবং হাঁটতে হাঁটতে আমাদের বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার ফাঁকে আমাদের ওই পাকা রাস্তার 3টা রাস্তার একটা মোড় আছে, ঠিক ওইখানে গিয়ে দাঁড়াই। আমি নিজেকে আবিষ্কার করি, বাট আমি যে ওইখানে গেছি, নিজেকে যে ওখানে গিয়ে আবিষ্কার করতেছি, এটা আমার মানে কোনোভাবেই খেয়াল নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার কাছে যাব আমরা, এবং আপনার কাছ থেকে আমরা মানে আমাদের প্রথম অতিথি যিনি, তার কাছ থেকে একটা ঘটনা শুনবো, এবং তার আমরা একটি ঘটনা শুনছি, দ্বিতীয় যে ঘটনাটি সেই ঘটনাটি এখন শুনবো। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফ হোসেন। জি, আমি থাকি মিরপুরে, আমার গ্রামের বসে হচ্ছে লক্ষ্মীপুর। জি। তো রাসেল ভাইয়া, ঘটনা হচ্ছে, জি বলেন। ঘটনা হচ্ছে রাসেল ভাই আমার বয়স যখন 13-14 বছর, ওই সময়ের একটা ঘটনা। রাসেল ভাই, আমাদের গ্রামের মানে আমার বাড়ির পাশে হচ্ছে বাজার, 4-5 মিনিটের রাস্তা বাজার। জি। তো রাসেল ভাই, আপনার ছোট ছিলাম, আমাদের বাজারে আমাদের একটা দোকান ছিল। তো ওই দিন ছিল শনিবার, আমাদের ওইদিকে শনিবার এবং বুধবারে বাজার বসে আর কি। আচ্ছা। তো সন্ধ্যার পরে রাসেল ভাই আমি বাজারে গেছিলাম বাজার সদাই আনার জন্য। তো বাজার সদাই নিয়ে আসার সময়, বাসার সদাই নিয়ে যখন আসতেছি রাসেল ভাই, একটা কথা বলি রাসেল ভাই, সেটা হচ্ছে আমাদের বাড়ির দুপাশে সব কবরস্থান, আর অন্য পাশগুলোতে হচ্ছে বাগান। আমাদের বাড়িটা অনেক বাগান, এর ভিতরে আমাদের চাচারা থাকে আর কি। তো রাসেল ভাই, আমাদের ওই বাড়ির একটু সামনে গেলে সাত্তার এমপির বাড়ি বলে সবাই চিনে, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। রাসেল ভাই, আমি বাজার থেকে আসতেছি তখন প্রায় সন্ধ্যা 7:30 মতো রাসেল ভাই। এরপরে হচ্ছে আমি তখন আসতেছি বাজার থেকে, তখন রাস্তায় মানুষ খুব কম, সন্ধ্যার সময় তো মানুষ সবাই বাজারে যাচ্ছে, তখন আমি আসতেছি। আমি যখন আসতেছি ওই কবরস্থানের, আমাদের বাড়ির সামনে একটা কবরস্থান, যে কবরস্থানগুলো আছে এটার পিছনে অনেক বড় একটা বাগান আছে। এই বাগানে দিনেও মানুষ খুব কমই যায়, ওখানে মানুষজন খুব কম যায়। ওই বাগানের সামনে রাস্তার পাশে হচ্ছে কবরস্থানগুলো। আমি আসতেছি রাসেল ভাই, যখন একটু সন্ধ্যা মানে চাঁদের আলো ছিল রাসেল ভাই। পরবর্তীতে যখন আমি আসতেছি এই এমপির বাড়ির সামনে, যখন আমি আসছি, আসার পর আমি দেখতেছি যে ওই বাগান থেকে কেউ একজন রাস্তার এদিকে আসতেছে। আমি ভাবছি কেউ হয়তো বাগান থেকে বের হচ্ছে বাথরুম সেরে, আমি অন্য কিছু মনে করি নাই, আমি আসতেছি। আমি যখন একটু আরো কাছে আসতেছি, ওই মানুষটা এসে রাস্তার পাশে এসে দাঁড়ায়, একটা কাটা গাছ আছে, মাদার গাছ বলি আমরা ওগুলোর, ওখানে এসে দাঁড়ানোর পরে আমি ভাবছি যে সে হয়তো আমার কারণে একটু লজ্জা পেয়ে ওখানে দাঁড়ানো। তা আমি তখনও কোনো ভয় পাওয়ার মতো কিছু নাই। আমি যখন একটু 10-12 হাত একটু ডিস্টেন্সে দেখতেছি যে ওখানে দাঁড়ানো, আমি জিজ্ঞাসা করবো যে কে তুমি, দেবে এখানে দাঁড়ায় আছো কেন? আমি আরেকটু সামনে গিয়ে তখন দেখেছি রাসেল ভাই, ওর গায়ে হচ্ছে কালো চাদর মোড়ানো, কিন্তু মাথা নাই। আমি প্রথম ভাবছি যে হয়তো আমার দেখার মধ্যে কোনো ভুল ছিল। আমি আবার ভালো করে একটু তাকায় দেখি যে আমি যেটা দেখছি সেটাই সত্যি, যে ওর মাথা নেই। তখন রাসেল ভাই, আমি মানে এত বেশি ভয় পাই আমি অনেক জোরে একটা চিৎকার করে আমার দৌড় দিছে, মানে আমার পাশেই কিন্তু আমার বাড়ি। দৌড় দেওয়ার পরে আমার আর কিছু মনে নাই, আমি বাড়ির সামনে গিয়ে পড়ে গেছি। পরে সকালবেলায় আম্মা আমারে বলছে যে কি হয়েছে, যে রাতে এইভাবে চিৎকার করে এখানে এসে পড়ে গেছি কেন? তা আমি আমারে বলছি যে এইভাবে আমি রাতে সন্ধ্যার পরে আসার সময় এই জিনিস দেখলাম। আম্মা বলছে যে এই জন্য বলছে যে রাতের বেলায় বের হইস না। তো পরবর্তীতে আমার বড় ভাইয়া ছিল, বড় ভাইয়া বলতেছে যে এই মাথা কাটা জিনিসটা আমার বড় ভাইয়াদের সামনে একবার পড়ছে। তো ভাইয়া ঘটনা এই আগে তো ধরেন আপনার এই মোবাইল অথবা সিডি এগুলো কম ছিল, আগে ছিল ভিসিআর দিয়ে ছবি দেখা হইতো বা মুভি দেখা হইতো। তো আমাদের পাশে হচ্ছে আমার এক খালাম্মাদের বাড়ি,
আমার বড় ভাই আর খালাতো ভাই আর এক জ্যাঠাতো ভাই, ওরা এই বিসিআর ভাড়া করে মুভি দেখতেছে। তো সম্ভবত 1টা-1:30টার দিকে ওনারা আবার ওই চাটা খাইতে, মুভি দেখার পরে চাটা খাইতে বাজার আসতেছে। এটা কি আরেকটা ঘটনা? এটা আমার এই ঘটনা হওয়ার পরে ভাইয়ের কাছ থেকে, আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনছি আর কি, যে এই মাথা কাটা জিনিসটার ব্যাপারে। আচ্ছা, বলেন। তো বড় ভাইয়া বলছে আর কি যে ভাইয়া বলছে যে আমরা এরকম না মুভি দেখার সময় যাওয়ার সময় আমাদের বাড়ির এখানেই সেম ওই জায়গাটাতেই এই ওনাদের ওই 3 রাস্তার একটা মোড় আছে আমাদের এখানে মসজিদের এখানে, ওখান থেকে মাথা কাটা জিনিসটা আসতেছে। ওনারা দেখি 3 জন ছিল, তো খুব সাহস করে ওনারা দৌড়ে বাজার দিকে চলে গেছে। বাজার দিকে চলে যাওয়ার পরে আবার অনেকক্ষণ পরে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে ওনারা আবার বাজার থেকে চাটা খাওয়ার পরে খাওয়া দাওয়া করে আসার সময় আবারও সেম জায়গায় ওনাদের সামনে পড়ছে। পরপর পাশে মসজিদ ছিল, ওনারা পরে মসজিদে ঢুকে যায়। মসজিদে ঢুকে যাওয়ার কিছুক্ষণ পরে ওনারা দেখছে যে ওই জিনিসটা আর নাই, চলে গেছে। পরবর্তীতে আবার মসজিদ থেকে বেরো ওনারা যখন আবার আসবে ওই খালাম্মাদের বাড়িতে, তখন যাতে দেখে যে আবার ওনার পিছন থেকে আসতেছে। পরে 3 জন, ওনারা 3 জন আবার দৌড়ে চলে গেছে। এই আমার বড় ভাই বলছে আর কি যে এই হলো ঘটনা রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ঘটনাটি বছর 2 আগের হাতে। একদিন আমরা আসছিলাম লন্ডন থেকে, আমরা থাকি জায়গাটা ইয়র্কের দিকে। লন্ডন থেকে ইয়র্কের ডিস্টেন্স 211-12 মাইল হবে, লাগে হলো প্রায় 4 ঘন্টার মতন, 3.5 থেকে 4 ঘন্টা আসলে ড্রাইভ। আর ইউজুয়ালি আমরা হাফ দ্য ওয়েতে সবসময় থামি কোথাও, কোনো একটা সার্ভিস স্টেশনে থামি। তো জার্নিটা একটানা করি না আর কি, আমি সেদিন ড্রাইভ করতেছিলাম। তো আমরা রওনা দিই হয়তো 6টার দিকে হবে, এক্সাক্ট টাইম আমার আসলে মনে থাকে না। 6টার দিকে আমরা রওনা দিয়ে 8:30 হয়তো 6:30টার দিকে হয়তো আমরা রওনা দিই। 8:30টার দিকে মাগরিব পড়ার জন্য সার্ভিস স্টেশনে থামি, মাগরিব পড়ি আর কিছু খাওয়া দাওয়া করি আমরা। তো মাগরিবের পরে আমার ধারণা 9:30টার দিকে মনে হয় আমরা আবার রওনা দিই। তো 2 ঘন্টার মতন তখন ডিস্টেন্স বাকি থাকে, যেখানে আমার লেগে যাই হোক প্রায় মনে হয় 5-10 মিনিট ড্রাইভ করছি। রাস্তাটা দেখি হঠাৎ করে সামনে রাস্তা বন্ধ। এখানে বলে রাখি যে ইউকেতে রাস্তাগুলো এরকম যে এগুলো হাইওয়েতে, এটা বন্ধ হওয়ার কথা না আসলে। আর বন্ধ হলেও একটা ডাইভার্সন দেওয়া থাকে, যে কোনো একটা জায়গায় যদি কোনো ইমার্জেন্সি কোনো কারণে বন্ধ হয়, একটা ডাইভার্সন ধরেন যে পাশের টাউন দিয়ে ঘুরে ওই বন্ধের রাস্তা ব্লক জায়গাটা পার হয়ে তার ফরওয়ার্ড হয়ে আপনি আরেক জায়গায় দিয়ে সেখানে সেই সেম রাস্তায় গেলেন। আমার এই রাস্তাতেই ধরেন যে 120 মাইল অথবা বেশিক্ষণ চালাতে হবে। তো যাই হোক দেখি যে হ্যাঁ বন্ধ জায়গাটা এক জায়গায়, আর তার পাশে একটা ডাইভার্সন দেওয়া আছে বাম দিকে একটা টাউনের দিকে। তো আমরা তো ভালোই সেখানে ডাইভার্সন দিয়ে সেই শহরে ঢুকলাম। ঢুকেই দেখলাম যে একটা গোলচক্কর থেকে ডাইভার্সনটা দেখাচ্ছে, কারণ গোলচক্কর থেকে 4-5টা রাস্তা চলে গেছে বিভিন্ন দিকে, একটাতে দেখাচ্ছে ডাইভার্সন। যাই হোক ওই দিক দিয়ে রওনা দিলাম। সেটা যেতে যেতে দেখি ডাইভার্সনের আর কোনো নোটিস নেই, আর নেভিগেশন অলরেডি আমাকে রাস্তা দেখাচ্ছে। সবসময় নিজেকে যেখানে ওখান থেকে সে আমার বাসায় যাওয়ার জন্য যে রাস্তা যেতে যেতে সেটা ফলো করে প্রায় 5-10 মিনিট পরে, 5-10 মিনিট হবে, বেশি হবে না। আবার মেইন রোডে এসে পড়লাম। মেইন রোডে এসে পরে 1 মিনিট যাওয়ার পরে দেখি আবার সেই সেম ডাইভার্সন, সেম রোড ব্লক ডাইভার্সন। অবাক কাণ্ডে এতক্ষণ ঘুরে টুরে আসলাম, ঠিক আবার আগের জায়গাতে কিভাবে আসলাম অবাক হয়ে গেছি। অবাক হলেও ভাবলাম যে হ্যাঁ আমরা ডাইভার্সনের নোটিশটা ভুল করে অন্যটা নিয়ে নিয়েছি, কিছু একটা হবে। তা আবার সেই ডাইভার্সন দিয়ে সেই টাউনে আবার ঢুকলাম, আবার গোলচক করে এবার ঠিক মতোই যে আস্তে আস্তে দেখে দেখে যেখানে ডাইভার্সন দেখাচ্ছে সেটা দেখে আবার 5-10 মিনিট পরে, 5-7 মিনিট পরে হবে, 5 মিনিটও না আবার 10 মিনিটও না, কম 7-8 মিনিট পরে আবার মেইন রোডে এসে পড়লাম। আর তার 1 মিনিট পরে দেখি আবার সেই জায়গা, সামনে রোড ব্লক এবং গ্রাম সেই শহরের ডাইভার্সনটা। আমরা তো বুঝতে পারছি এবার আবার সেই শহরে ঢুকলাম, ঢুকে সেই গোলচক্কর দিয়ে ওই যে ডাইভার্সন দেখাচ্ছিল সেটা বাদ দিয়ে যতগুলি ছিল রাস্তা সবগুলি ট্রাই করছি। এবং এইভাবে সেই রাতে মনে হয় 9টার দিকে মনে হয় সেই রোড ব্লকের সিচুয়েশনে পড়েছিলাম। আর তারপরে রাত্রে প্রায় 12টা বা 1টা হবে, 12:30-1টা পর্যন্ত শুধু ঘুরলাম ওই শহরে যতগুলি রাস্তা আছে সবগুলো দিয়ে ট্রাই করলাম, সবগুলো দিয়ে এট দ্য এন্ড আমরা ফেরত আসি ঠিক রোড ব্লকের আগে।
না অদ্ভুত ভুতুরে অবস্থা। আমরা যেন মানে ইংল্যান্ডের একটা ছোট শহরে আটকা পড়ে গেছি, কিছুতেই বেরোতে পারতাম। সেখানে কোনো মানুষ নাই, কোনো গাড়ি নাই, অদ্ভুত ব্যাপার। এইভাবে এই সমস্ত দেশের শহরগুলি আসলে নির্জনীয়। অত রাতে 10-11টার দিকে, 11টা, তখন তো অলরেডি 11টা 12টাও বেজে গেছিল। আমরা যা ঘুরতে ঘুরতে অন্ধকার, একটা রোডটা নিয়েছিলাম যেটা ছিল পুরো কান্ট্রি রোড, যেখানে কোনো লাইটও ছিল না, অন্ধকার রাস্তা। সেখান থেকে ঘুরতে ঘুরতে ঘুরে ঘুরতে আবার সেই একই জায়গায়, মানে গোলক ধাঁধার মতন ঘুরতেছি। এর মধ্যে তো আমার বাচ্চা ছিল, আমার হাজবেন্ড, আমরা সবাই মানে মোটামুটি মানে অবাক কাণ্ড, মানে অবাক হয়ে গেছি, ভয়ও পাচ্ছিলাম যে কি দেখতে পারবো না। গাড়িতে লোক নাই, আর সব বলে কিছুই আছে, এমন না যে এই শহরে এটা আছে অন্য শহরে নাই, এ ধরনের কিছু না। তো ওখানে এরকম ছিল যে সেলফ সার্ভিস পেট্রোল পাম্প থেকে আমার গাড়িতে আমি তেল ভরে নিলাম। একটা সুপার মার্কেট ছিল যেটা 24 আওয়ার্স। ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম কয়েকজনকে যে ওরা মানে এমনিতে অত রাতে আসলে লোক বেশি ছিল না, তো ওরা ওদের সাথে কথা বললাম যে ওরা রাস্তা ব্লক এরকম জানি কিনা। পুলিশ স্টেশনটা অপরাধ বন্ধ হয়ে গেছিল, কিন্তু দেখলাম যে ওখানে আফটার আওয়ার্স এমার্জেন্সি কলের ব্যবস্থা আছে। কিভাবে যাবো যাওয়াতে, তো সে আমাকে কিছু একটা বলছে আসলে, কিন্তু সেটা আমি ঠিক ফলো করতে পারি না। মানে আমরা তো কোনো রোড দিয়ে বেরোতে পারতেছি না, হয়তো আসলে ওকে আমি বুঝাতেও পারতেছিলাম না যে আমি যে রোড দিয়ে ট্রাই করি, কেন আমি একটা জায়গায় এসে পড়তেছি। ঘুরতে ঘুরতে কতবার থামলাম, কত কিছু করলাম। আর নেভিগেশনে সাধারণত 3-4টা অপশন দেখায়, আসলে সবগুলি অপশন ট্রাই করলাম। সবগুলি রাস্তা, গোলচক্কর থেকে যতগুলি রাস্তা, যত দিকে গেছে ওই শহর থেকে বের হওয়ার, শহরের ভিতরে ধরেন ফর এক্সাম্পল আপনি যদি চিন্তা নিজেকে ঢাকা শহরের ভিতরে আপনি যাবেন কোনো জানি না কিভাবে যে জায়গায় রোড ব্লক যেখানে সেখানে এসে পড়বো তার আগে, মানে মনে হচ্ছে যে শুরুই করিনি, মানে বুঝতেছি না আসলে কাহিনী। ওখানে দেখি একটা সার্ভিস স্টেশনের ওখানে একটা 24 আওয়ার্স ছিল। আমরা ওখানে গেলাম, যাওয়ার পরে মহিলাকে বললাম যে খাওয়া কেনার পরে মহিলাকে জিজ্ঞেস করলাম আমরা আসলে ইয়র্কে যেতে চাইছি, এখান থেকে মানে ও যতবারই যাচ্ছে সবগুলো দিয়ে আমরা ওই জায়গায় চলে যাচ্ছি বিগিনিংয়ে, যেখানে রোড। তখন সে মহিলাটা হেল্প করলো এভাবে যে সে আসলে একটা ইউকে ম্যাপ বের করলো, ম্যাপ বের করে সে সেখান থেকে যাওয়ার জন্য সে একটা রাস্তা দেখালো। আমি জানি না কেন এই রাস্তা আমাদের চোখে পড়েনি, বা এই রাস্তা আমরা আগে উঠিও নি, আমি জানি না। খাওয়া দাওয়া করে আমরা ওই রাস্তায় উঠলাম। আমার অদ্ভুত ব্যাপার, সে রাস্তার মধ্যে হাজার হাজার গাড়ি, ডাইভার্সনের সাইনটাও ওখানে আছে। আমি বুঝলাম না কেন আমরা এই 3-4 ঘন্টা আমরা প্রত্যেকটা রোড ট্রাই করে কোথাও কেন খুঁজে পেলাম না, মানে অদ্ভুত ব্যাপার। আমি সেখানে মানে আসলে নেভিগেশনও লাগতো না, সব গাড়ি ফলো করতেছে একজন আরেকজনকে। খুব সুন্দর আমরা নটিংহ্যাম হয়ে পার হয়ে যখন আবার মেইন রোডে পড়ছিলাম, তখন আমরা অবশ্য ভয় লাগতেছিল যে আবার না দেখি ওই রোড ব্লক আর ডাইভার্সন বা আল্লাহ সমান রোড ব্লকও ছিল না, ডাইভার্সনও দেখি নেই। ওখানে এসে যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 11টা, আমরা মানে সেদিন বাসায় আসছিলাম রাত 3:30টায়। তো আমার হিসাব মতে আমরা প্রায় 4 ঘন্টা ওই শহরের প্রত্যেকটা অলিগলি ঘুরে আমরা বের হতে পারিনি। আমি লাস্টে কিভাবে বের হয়েছি আল্লাহ জানে। আমরা একসঙ্গে প্ল্যান করতেছিলাম আসলে যে এখানে রাতটা কাটাবো। এটাই ছিল আমার ঘটনা। আমরা সবাই জানি না এটা সুপার ন্যাচারাল কিনা, কিন্তু এটা একটা অদ্ভুত। দর্শক শ্রোতা, আশা করি প্রত্যেকটি ঘটনা আপনাদের অনেক ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত উপভোগ করতে পেরেছে। এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেগুলো আমাদের কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, সেগুলো একটি ভয়েস রেকর্ড করে আমাদের ইমেইলে পাঠিয়ে দিন, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে সেটা পাবলিশ করব। এবং আপনারা যদি এরকম বাছাইকৃত ভয়ানক ঘটনা শুনতে আগ্রহী হন, তাহলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে
আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং প্রতিদিন রাত 10টা বাজে উপভোগ করতে থাকুন নতুন নতুন বাছাইকৃত ভয়ানক সকল ঘটনা। নরসিংদীর এক প্রত্যন্ত গ্রাম নাম ধুলিয়া। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে একটা পুরনো খালের পাশ দিয়ে বেঁকে গেছে একটা ছোট কাঁচা রাস্তা। গ্রামের এক প্রান্তে ছিল একটা পুরনো বেলতলা। কথিত আছে যে সেখানে রাতে কেউ গেলে আর ফিরে আসে না কখনো। ধুলিয়া গ্রামের লোকজন রাতের বেলা বেলতলার দিকটা এড়িয়ে চলত, কারণ গ্রামের মুরব্বীরা বলতো ওই বেলতলার নিচে যে একবার এক মা তার সন্তানকে হারিয়ে পাগল হয়ে গেছিল এবং এক পর্যায়ে সে মারা যায়, আর এখনো তার আত্মা নাকি তার সন্তানকে খুঁজে বেড়ায়। কেউ যেন বলে মা মা বলে চিৎকার করে ডাকে। তো এগুলো তো অনেকদিন আগের কথা, যুবক ছেলেরা এসব বিশ্বাস করতো না, কিন্তু তবুও রাত নামলে সে পথে আর কেউ যাওয়ার সাহস করতো না। একদিন শহর থেকে রাকিব নামের এক ছেলে, ওই গ্রামেরই এক ছেলে গ্রামে এসেছে। সে সব কুসংস্কার নিয়ে হাসাহাসি করত। তো তারা এগুলো নিয়ে গল্প করছিল। তার পাশের বাড়ির এক দুঃসম্পর্কের দাদা তাকে বললো যে রাকিব, তুই যেহেতু এত সাহসী, তাহলে আজ রাতে বেলতলা রাস্তা দিয়ে একবার ঘুরে আয় দেখি। সবাই হেসে ওঠে, কিন্তু রাকিব বলে যে এসব ভূত টুত বলে কিছু নেই, আমি এখনই যাব। তো সে সব বলতে বলতে সেদিন রাতে সে আড্ডা দিতে দিতে অনেক দেরি করে ফেলে। তখন রাত মোটামুটি 1:30টার মতো। চারদিকটা একদম নিস্তব্ধ ছিল। চারদিকে শুধু পোকামাকড়ের শব্দ আর কুকুরের ডাকে অদ্ভুত আওয়াজ হচ্ছিল। রাকিব তার হাতে টর্চ জ্বালিয়ে সেই পথে হাঁটতে থাকে বেলতলার দিকে। তো সে যেতে যেতে দেখে যে গাছের ছায়া রাস্তার উপর এমনভাবে নড়ছিল যেন কেউ দুলছে। বাতাসে একটা ঠান্ডা গন্ধ, খোসা ফুলের মতো অনেকটা। বেলতলার কাছে পৌঁছাতেই রাকিবের টর্চের আলো বারবার নিভে যাচ্ছিল। সে এসবের মধ্যে হঠাৎই কারো কান্নার আওয়াজ শুনতে পায় যে আমার ছেলেটা কোথায়, আমার ছেলে। রাকিব ঘুরে তাকায় পিছনে। সে দেখে দূরে একটা সাদা ছায়া বেলতলার নিচে দাঁড়িয়ে আছে। তার চুল লম্বা, সাদা শাড়ি উঠছিল বাতাসে, মুখটা ঠিক দেখা যাচ্ছিল। পরে রাকিব এসব থেকে প্রথমে একটু হাসে যে কেউ তার সাথে মজা করছে। সে একটু এগিয়ে যায়, গিয়ে দেখে যে একটা ছায়ার মতো। সে বলে যে কে ওখানে। তো ওই ছায়াটা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে। তো হঠাৎই দেখা যায় তার চোখ দুটি লাল টকটকে, মুখে কোনো ঠোঁট নেই, শুধু এক চওড়া ফাঁক আর কালো গর্তের মতো মুখটা তার। রাকিবের হাত থেকে এসব দেখে ভয়ে তার টর্চটা পড়ে যায় আর সে চারদিকে অন্ধকার অনুভব করে। পরের দিন সকালে জানা যায় যে রাস্তার পাশে রাকিব অচেতন অবস্থায় পড়েছিল। তার চোখ ফাঁকা হয়ে গেছে এবং ঠোঁট কাঁপতেছিল, আর সে বলতেছিল যে বেলতলায় যেও না, ওখানে এখনো আছে, ও এখনো ওখানে কাঁদছে। তারপর থেকে রাকিব আর কখনো কথা বলা বন্ধ করে দেয় সম্পূর্ণভাবে। এবং মানুষ আজও বলে যে চাঁদহীন রাতে বেলতলার কাছে নিচে কেউ একজন দাঁড়িয়ে কাঁদতে থাকে যে আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়, এসব বলে। আর মাঝে মাঝে রাস্তার ধারে দেখা যায় এক অদ্ভুত ছায়া, যেন কেউ অপেক্ষা করছে তার পরের শিকারীর জন্য। এবার আপনাদের শোনাবো চুনারি গ্রামের একটি শ্মশান ঘাটকে নিয়ে একটা ঘটনা। রাজবাড়ী জেলার এক ছোট্ট গ্রাম নাম চুনারি, নদীর পাড়ে শান্ত নির্জন একটা গ্রাম।
দিনের বেলায় পাখির ডাক, বাচ্চাদের খেলাধুলা, ধান ক্ষেতের বাতাসে একদম মন জুড়ানো দৃশ্য। কিন্তু রাত নামলেই গ্রামের মানুষ দরজা জানলা বন্ধ করে ফেলে, কারণ গ্রামটার পূর্ব প্রান্তে আছে এক পুরনো শ্মশান ঘাট। সেখানে নাকি প্রতি রাতে আলো জ্বলে আর ভেসে আসে যে কেউ একজন হাসছে, আর অদ্ভুত কিছু আওয়াজ। সোনারি গ্রামের বৃদ্ধরা বলে যে ওই শ্মশান ঘাটের আগুন নিভে গেলে আবার নিজে নিজেই নাকি জ্বলে ওঠে। ওটা নাকি মানুষের আগুন না, ওটা আত্মার আগুন। কেউ কেউ নাকি এরকমও দেখেছে যে রাতের বেলায় নদীর ধারে কেউ সাদা কাপড় পরে বসে চুল আশ্রায়, আর কখনো মুখ দেখা যায় না, শুধু চোখের লাল ঝিলিক। একদিন ওই গ্রামে স্কুলে আসে এক নতুন শিক্ষক, যার নাম ছিল আফজল। তিনি শহরের মানুষের সব কুসংস্কার বিশ্বাস করতেন না। তিনি লোকজনের কাছে এসব শুনে হাসি তামাশা করেন যে এই যুগে ভূত প্রেত মানে এসব মানুষের মনের ভয় ছাড়া আর কিছুই না। গ্রামের চায়ের দোকানে বসে সে সবাইকে বোঝায় যে আমি নিজেই একদিন ওদিকে গিয়ে এসব প্রমাণ করে দেখাবো যে এসব ভূত টুত বলতে কিছু হয় না। তো তাকে নিয়ে সবাই হাসাহাসি করলে সে অনেকটা আরো রেগে যায় যে এটা তাকে প্রমাণ করতেই হবে। তো স্যার